মানুষকে উদ্ভট নামে ডাকা বা উদ্ভট উপাধি দেওয়া এটা আমার অনেকগুলো পছন্দের কাজের মধ্যে একটা। তো বিচিত্র বিচিত্র সব উদ্ভট দেই, উপাধি দেই। যেমন আমার যখন আমি হলে ছিলাম, ভার্সিটি হলে, তখন আমার পাশের রুমে সোহেল আজম নামে একটা ছেলে ছিল। ওকে কখনো বলতাম পাপি আজম, কখনো বলতাম হচ্ছে প্রতারক আজম। যদিও পাপ করা বা প্রতারণা করার মতো সেরকম কোনো রেফারেন্স বা এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু তাকে বলতাম। এটার কারণ হচ্ছে সে বিভিন্ন ধরনের ফাটকা বিজনেসে সে ইনভলভ থাকে। তো আমরা সেই স্টুডেন্ট লাইফ থেকেই আমরা প্রায় এখনও পর্যন্ত প্রায় 20 বছর তো হলে আমরা কানেক্টেড আছি। আমাদের মধ্যে কোনো ব্যাপারে কোনো দিন কোনো মতের মিল হয় নাই এবং কন্টিনিউয়াসলি আমরা একে অপরকে ব্যাশিং করি। কিন্তু দেখা গেছে যে আজমের এই যে প্রতারক আজম বা পাপি আজম, হাওয়ার সোহেল আজম সে বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশনও করছে। কিন্তু সে আমি যেরকম ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে পুরো দস্তুর রাইটার হয়ে গেছি, সে হচ্ছে পুরো দস্তুর একজন কী বলা যেতে পারে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ইনভেস্টর, এই টাইপ কিছু একটা হয়তো বলা হতে পারে, টার্মটা আমি জানি না। তো এই যে ফাটকা বিজনেস, এত ধরনের ফাটকা বিজনেস, এইগুলো নিয়ে সে যেহেতু মেধাবী মানুষ এবং তাকে আমি বলতাম যে বাংলাদেশে একজন আন্তর্জাতিক প্রতারক তার মাধ্যমে তৈরি হবে। তো এই জন্য ভাবলাম যে গাগলের সাথে এটা একটা ইন্টারেস্টিং এপিসোড হইতে পারে, যে ফাটকা বিজনেসের ব্যাপারগুলো বা কীভাবে ব্রেন কাজ করে ওই ব্যাপারগুলো জানার জন্য মনে হলো যে ওকে ডাকা যাইতে পারে। তো ওর সাথে নর্মালি যে টোনে কথা বলি, সবসময় দুষ্টামি ফাজলামি করে কথা বলি। ফলে যেহেতু এটা একটা ইউটিউবে প্রোগ্রাম, অনেকেই দেখবে, এইটাকে আমাদের আলাপটাকে ঠাট্টামশ করার যে স্টাইল, ওইটাকে মাথায় রেখে দেখলেই বেটার। সব কথাকে আক্ষরিকভাবে নিলে সেটা আমার মনে হয় যে আলোচনার সৌন্দর্য এবং স্পিরিট নষ্ট করতে পারে। যেমন এই যে আমি যে বলতেছি প্রতারক আজম, আমি আবারও বলতেছি যে প্রতারণা বলতে সোশ্যাল ডেফিনেশন যেগুলো মিন করে সেটা কিন্তু আসলে ওরকম কোনো রেফারেন্স কিন্তু তার নাই। পরে দেখা গেলো যে তার নামে মামলা টামলা করে চেষ্টা করতেছেন আপনারা, সেটা কিছু না। এটা আমার ওই যে বললাম, এটা আমার একটা ব্যাড হ্যাবিটস। আমি মানুষকে উদ্ভট দিই, উপাধি দিই। সো যাই হোক, আজম আমার এই উপাধি অ্যাকসেপ্ট করছে এবং আমি জীবনে যে 2টা ফিল্ম বানাইছিলাম তার একটাতে সে আমাকে 15,000 টাকা করছিল, ঋণ দিছিল। এটা অনেক দিন ধরে আমি শোধ করছিলাম, বাট দিছিল, এটা একটা বড় ব্যাপার। এছাড়াও বিভিন্ন সময় সে অনুদান দেয়। এবং সর্বশেষ আমার ডিটাচমেন্ট টু ডিপার্চার যে বইটা, সেই বইটাতে যে 125 জন আমাকে টাকা দিচ্ছিল, সে আমাকে অনেক টাকা দেখালো আশ্বাস দিয়ে সে অল্প কিছু টাকা দিচ্ছিল। স্টিল প্রতারক। তো আজম, হ্যাঁ বলো, এই যে তুমি এত ফাটকা বিজনেস করো, এত ফাটকা বিজনেসের পেছনে মূল উদ্দেশ্য তো প্রচুর টাকা পয়সা কামানো, কিন্তু তুমি তো এত বছরেও সেই অর্থে প্রচুর টাকা পয়সা কামাইতে পারলা না, তাহলে কি তুমি প্রতারক হিসেবেও নিম্নমানের? হ্যাঁ, ক্যাম্পাসের দিকে কিন্তু তুমি শুধু পাপি বলতে আর কি, প্রতারক শব্দটা পরে আসছে আর কি। হ্যাঁ, আর শুধু একই টার্ম তো মাঝে মধ্যে ইভলিউশন হয়, সেরকম কিছু হয়েছে। হ্যাঁ, এই ধরনের কোনো কিছুতে আসলে আমার গ্র্যান্ড স্কেলে কোনো সফলতা নাই, আমি চাইও না সেটা আসুক। তাহলে আমি যে স্বপ্ন দেখলাম তুমি একজন অনেক বড় প্রতারক হবে, হ্যাঁ সেটা হয়তো অন্য কোনো ভাবে হতে পারে আর কি। দেখা গেল যে একেবারে ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে। হ্যাঁ, কিন্তু শুধু টাকা কামানোর জন্য প্রতারণা করতে হবে কেন? টাকা তো যা আছে চলে যাচ্ছে তো দিন। যাই হোক, জোকস অ্যাপার্ট, যেটা জানতে চাই যে তুমি এই ফাটকা বিজনেসের প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন? আমি দেখছি যে তুমি ডেস্টিনি কোর্সটা, ডেস্টিনিতে সম্ভবত তুমি প্লাটিনাম বা ডায়মন্ড কোন একটা লেভেল পর্যন্ত গেছিলে। প্লাটিনাম, তারপরে তুমি ইভ্যালির বিভিন্ন যে অফারগুলো ছিল ইভ্যালিতেও তুমি ছিলা। তারপরে যুবক ড্রোজেন্সের এগুলোতে কি ছিল? না, এগুলো ছিলাম না। এগুলো সমসাময়িক, একটা না থাকলে হয়তো আরেকটায় থাকতাম, এই টাইপের আর কি। আরো হয়তো ম্যানেজমেন্ট ছিল যেগুলো আমি জানি না। হ্যাঁ, আর আমার মেইন ইনকাম সোর্স তো আসলে শেয়ার মার্কেট। তো এটা তো অনেকে বলে যে জুয়ার মার্কেট, প্রতারণার মার্কেট। আমি শেয়ারটাকে প্রতারণার মার্কেট, শেয়ার অবশ্য ইন্টারন্যাশনাল, এটা ডিফারেন্ট। হ্যাঁ, ওখানে অনেক অ্যানালিসিসের ব্যাপার আছে। হ্যাঁ, তো আমি শেয়ার বিজনেসটাকে এই ক্যাটাগরিগুলোর মধ্যে রাখতে চাচ্ছি না, সেটা আবার একটু আন্ডারমাইন করা হয় শেয়ার বিজনেস। তো প্রথমে যেটা জানতে চাই যে তুমি এইগুলো কেন করো? আচ্ছা, আমার একদম একেবারে যদি অনেস্টভাবে আসি, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে যখন আসলাম তখন কিন্তু টার্গেট ছিল যে একদম খুব ভালো রেজাল্ট নিয়ে, হ্যাঁ বুয়েটে যে সিজিপিএ সিস্টেম, এটাও আমি আসলে জানতাম না। আমার ধারণা ছিল যে ফার্স্ট ক্লাস নিয়ে বের হতে হবে। এবং আমি প্রথম সেমিস্টারে ব্যাপক পড়াশোনা করছি, আমার রুমমেটরা 3 জন মিলে যা পড়তাম আমি একাই তার চেয়ে বেশিই পড়তাম। বাট আনফর্চুনেটলি আমার ওই সেমিস্টারে রেজাল্ট প্রত্যাশা মাফিক হয় নাই। এয়ারফোর্সেও চান্স পেয়েছিল বোধহয়। হ্যাঁ, 59 ব্যাচে পাইলটে সিলেক্টেড ছিলাম। এই আচ্ছা,
মানে তারও আগের গল্প আর কি, হ্যাঁ, যে ফার্স্ট সেমিস্টারে ব্যাপক সময় দিলাম এবং মানে রেজাল্টও ডিপার্টমেন্টে ধরো মিড লেভেলে ছিলাম, মানে একেবারে না যে বটমের দিকে চলে গেছি, বাট সবচেয়ে বেশি খারাপ করছিলাম হচ্ছে ম্যাথে। এখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, মানে ম্যাথ ভালো পারি এরকম একটা ধারণা থেকেই তো আসছি। সেই সাবজেক্টে এত খারাপ করার পর মানে কেমন যেন আর কি একটা ফ্রাস্ট্রেশন চলে আসলো। ওখান থেকেই কিন্তু এয়ারফোর্সে পরীক্ষা দেয়া টিকলামও, বাট টিকার পরে ততদিনে প্রায় 1.5 বছর হয়ে আসছে। তো ভাবলাম থাক 4টা বছরই চলে যাবে, হ্যাঁ, কি করা যেতে পারে না পারে। আমি কিন্তু একদম ছোটোবেলায় ঈদ কার্ডের ব্যবসা, মানে এই ধরনের ছোট ছোট জিনিস করার চেষ্টা করছি। তো সেখান থেকেই আর কি শেয়ার ব্যবসাতে ততদিনে হাতে খড়ি বা মোটামুটি চলতেছে। এখন শেয়ার ব্যবসা তো আসলে বড় টাকার ব্যবসা, তাহলে এখন টাকা পাওয়া যায় কোথায়? টিউশনি করে 5,000 টাকা দিয়ে তো এত দূর যাওয়া যায় না আর কি, যে ইনভেস্টমেন্টটা বাড়ানো। আর তখন ওই ধরনের কনসেপ্ট ছিল না যে কম্পাউন্ডিং, ছোট ছোট গ্রোথ যদি কন্টিনিউ করা যায় আর ফল যদি প্রোটেক্ট করা যায় তাহলেই বড় কিছু করা যাবে, এরকম চিন্তা তখন ছিল না। তো তখন মনে হলো যে যদি এরকম ফটকা কোনো জায়গা থেকে 2-4 কোটি টাকা আনা যায়, খারাপ কি, এই চিন্তা থেকে যাওয়া। আমি কিন্তু এমন না যে ডেস্টিনি বন্ধ হওয়ার সময় বাদ দিছি, ডেস্টিনি বন্ধ হওয়ার 2-3 বছর আগে, যখন আমার একদম স্বর্ণযুগ, তখন অটোই আর ভালো লাগতো না, বাদ দিয়ে দিলাম। কিন্তু শুরুর কারণটা ছিল এই ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা একটা বড় প্রভাবক ছিল। হ্যাঁ, কিন্তু ডেস্টিনি যে একটা প্রতারণা ব্যবসা, এটা তো তোমাকে আমি, তোমার সাথে যে তোমার ফার্স্ট ইয়ার ঘনিষ্ঠতা, তোমাকে আমি অসংখ্যবার বোঝাইছি। এবং কি বলে, তুমি আমার প্রথম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত তোমার আমার ডেস্টিনিতে ইনভলভ করার অনেক চেষ্টাও করছো। এবং আমি পাশের রুমে থাকো যেহেতু, আমি তো আমার ডিপার্টমেন্টে ভালো ভালো স্টুডেন্টদেরকে ইনভলভ করছি, মানে তারা হয়তো সময় দিত না। আমি যখন এইগুলা নিয়ে তোমাকে বলতাম এবং অন্যদেরকে তুমি যখন কনভার্ট করার চেষ্টা করছো, আমি যখন তাদেরকে বাধা দিতাম, তুমি বলতে এই হিমালয় তো 5%ও জানে না, সে কমন সেন্সের উপরে বেস করে এসব বলতেছে। তো তারপরে তুমি যখন নিজেই ডেস্টিনি থেকে চলে আসলা, তুমি সম্ভবত বুয়েটে থাকতেই বের হয়ে গেছিলে না? হ্যাঁ হ্যাঁ, মানে ধরো ডেস্টিনির তো পতন হলো 12 সালে, আমরা কিন্তু 9-এর শেষের দিকে বা 10-এর শুরুর দিকে আর কি বের হয়ে গেছি। 4142 তে কোনো কারণ নাই, কিন্তু মানে তখন একদম পিকে, মানে ওইটাই হলো আমার মেইন ইনকাম করার সময়, যে ইনকামের জন্য আমার যাওয়া, সেই সময় আমি বাদ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমার যেটা প্রশ্ন, যে তুমি তাহলে এই যখন আমার সাথে এত তর্ক বিতর্ক করা বা কনভার্ট করার চেষ্টা করে ব্যর্থ হইলা, তারপর ঠিক কি কারণে তোমার বের হয়ে আসলা? আমার তখন কি প্রচুর মানুষের টাকা তুমি অলরেডি মেরে দিছো? আমার তো মেরে দেওয়ার সুযোগ নেই, টাকা তো কেউ আমাকে দেয় নাই। হ্যাঁ, টাকা গিয়েছিল ডেস্টিনিতে, হ্যাঁ, না কালো জিরার তেল। হ্যাঁ, এখন এমন তো না যে ওখান থেকে আমি কম দামে কিনে বাইরে কারো কাছে বেচছি, যা টাকা সেটা তো কোম্পানির অ্যাকাউন্টে সে জমা দিয়েছে। সো টাকা মেরে দেওয়ার সুযোগ নেই। বাট বাদ দিলাম কেন? বাদ দেওয়ার ওই সময়টাই যেই কারণ ছিল, হ্যাঁ, যে ধরো আমি কিন্তু প্রথম ফেল করলাম হচ্ছে 3-2-তে গিয়ে, এবং আমার অ্যাডভাইজারও অবাক, বলতেছে যে এত দেরিতে তো কেউ ফেল করে না, যারা ফেল করার আগে করে। হ্যাঁ, এরপরের সেমিস্টারে ক্লাসই আর করতাম না, মানে পরীক্ষায় দিলাম না 2টা, 5টার মধ্যে 3টায় পরীক্ষা দিলাম আর কি। তো এই ইয়াগুলো মানে একটা সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স, মানে ওইভাবে একদম টু দ্য পয়েন্টে ব্যাখ্যা করার মতো কিছু না, ভালো লাগতো না, বাদ দিয়ে দিলাম। প্লাস ততদিনে শেয়ার মার্কেটে আবার কোটি টাকার উপরেই আর কি ইনভেস্ট হয়েই গেছে। এই কারণে যে ডেস্টিনি থেকে টাকা এনে এখানে ইনভেস্ট করবো এই চিন্তা করছি, ওইটা না হোক, টাকা তো কোথাও না কোথাও থেকে চলে আসছে, তাহলে ডেস্টিনির সাথে সম্পর্ক রেখে লাভ কি, এরকম ব্যাপার। কিন্তু ডেস্টিনিতে তোমার পোর্টফোলিও অনেক জায়গায় বেচছে, মানে বিশেষ করে আমরা তো একদম শুরুর দিককারই আছিলাম, মানে অ্যাটলিস্ট ভালো জায়গা থেকে বা ভালো ডিপার্টমেন্ট থেকে ভালো রেজাল্টের লোকজন, মানে আমার সাথে তো যারা কাজ করতো বেশিরভাগই বুয়েটের ছিল, এমনকি ঢাকা ভার্সিটি মনে করো হয় IBA না হয় ইংলিশ, ল, ভালো ভালো ডিপার্টমেন্টের লোকজন ছিল আর কি। তো পোর্টফোলিও তো বেচছে কেউ না কেউ, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, সো তাহলে এই যে তোমাদের দেখা যে বিভিন্ন ধরনের লোকজন ইনভলভ করছে, তো এটা নিয়ে তোমার মোরাল গ্রাউন্ড কি? এটা নিয়ে তোমার মধ্যে কোনো অনুশোচনা কাজ করে নাকি? অবশ্যই কাজ করে, কিন্তু কাজ করলেও পরবর্তীতেও তো আমি ওই টাইপের জায়গায় গিয়েছি আবারও। হ্যাঁ, ওটা আমরা পরে যাই আর কি, মানে ওটারও ডিটেলস এক্সপ্লেনেশনে দিচ্ছি। বাট মানে আমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক সেটা আর চাই নাই বলে পরবর্তীতে কিন্তু আর এমন কোনো জায়গায় যাই নাই যেখানে গিয়ে আরেকজনকে কনভিন্স করতে হয়েছে। ধরো আমি 5 লাখ টাকা জুয়ার মতো কোনো জায়গায় দিলাম, লস খাইলে আমি খাইলাম, এটা তো আরেকজনের টাকা নিয়ে আসলাম না এখানে। ওকে, তোমার বাবা তো মানে ব্যবসা করতে তাই না? এখনো করেন? এখন আর করেন না, মানে একদম রিসেন্ট টাইমে আর কি, জাস্ট গত 3-4 মাসে ওনার কিডনির কন্ডিশন খুব খারাপ, কিন্তু ওকে। সো ব্যবসা দিয়ে তুমি যেটা বলতেছিলে, তুমি ছোটবেলায় কার্ড বিক্রি করছো, বা আমি সেটা বোঝার চেষ্টা করতেছি যে
তখন কি তুমি লটারির টিকিট কিনতা বা? না, আমার কিন্তু এটা একটা মজার ব্যাপার, আমি কিন্তু কখনো লটারির টিকিট কিনে নাই যে 10 টাকা 40 লাখ 30 লাখ ওই ধরনের দিকে যায় নাই। মানে এটা ম্যাথমেটিক্যালি পিওর ইম্পসিবল এরকম একটা ব্যাপার আর কি। মানে প্রবাবিলিটি আছে, বাট এটা তো 0.00 পরে আর কি। সো ওই ধরনের জায়গায় যায়নি। মানে মিনিমাম 20% হলেও প্রবাবিলিটি থাকতে হবে টাকা আসার। ওকে, তো তাহলে তুমি যে ফাটকা বিজনেসগুলোতে ঢুকতা, এটার পেছনে তাহলে তুমি ক্যালকুলেশনগুলো কিভাবে করতা? মানে আমি তো এমন না যে একদম প্রথম আমি দাওয়াত কবুল করছে, আরও কয়েকজন করছে কিনা, হ্যাঁ, মডেলটার মধ্যে মিনিমাম ফিজিবিলিটি আছে কিনা, সে খারাপভাবে ইউজ করছে সেটা আলাদা গল্প, বা হ্যাঁ সোশ্যাল কিছু ফ্যাক্টর ছিল, ওগুলো তো আর তখন বোঝা সম্ভব না। বাট মডেলটা আসলে ফিজিবল কিনা, যে ধরো কথার কথা ঢাকা শহরে যা সবজি বিক্রি করব এবং আসলেই বিক্রি করব, টাকা নিব, এই ধরনের জায়গায় কেউ বললে আমি অবশ্যই ইনভেস্ট করবো এখনো। আচ্ছা, তোমারকে মানে ইউটিউবের তো আসলে ভিডিও লোকজন পুরাটা দেখে কিনা আমার একটা ডাউট আছে, ফলে তোমার তো টানা আলাপ করার ক্ষেত্রে একটা রিস্কি, ফলে যেটা হয় তোমার ফাঁকে ফাঁকে আবার বিভিন্ন প্রশ্ন ঢোকাই, কারণ তোমার কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা, যেমন তুমি আমার মনে আছে যে তুমি সোহাগ ভাইয়ের ওখানে তোমাকে আমি নিয়ে গেছিলাম কাজ করার জন্য। একদিন তুমি সোহাগ ভাইয়ের সাথে সারাদিন ছিলাম। পরে দেখলাম তুমি আবুল খায়ের সাপ্লাই চেনে না কই যেন ঢুকে পড়লা। না, এটার কিন্তু ব্যাপার যেটা ছিল যে সোহাগ ভাই কিন্তু আমাকে সিলেক্টও করছিলেন এবং আমি জয়েন করবো এই ধরনের ব্যাপার, বাট লিটন ভাই কিন্তু মানে ডিসএগ্রি করেন, এর পরে গিয়ে আবুল খায়ের রেজাল্ট হয়েছে। তবে এটা হয়তো সত্য কথা, ওই সময় আমার যে ধরনের মোরালিটি ছিল, আমি হয়তো আবুল খায়ের অফার পাইলে আসলে এত পশ চিন্তা ভাবনা শিখাবো এইসব গল্পে যেতাম না। স্যালারি বেশি কোথায়, এটাই শুরুর দিকে না, মানে চাকরি যতক্ষণ করছে ততক্ষণ স্যালারিটাই মুখ্য বিষয় ছিল। চাকরিতে কন্ট্রিবিউট করবো এই ধরনের বিষয় আমার ছিল না কখনো। স্টুডেন্ট লাইফেই মোটামুটি বেশ ইনকাম করতা, তাহলে তোমার চাকরির প্রয়োজন কেন বললো? মানে আবুল খায়েরে তুমি তাও চট্টগ্রামে গিয়ে মনে হয় 2-3 বছর চাকরি করে আসছো। 26 মাস আবুল খায়েরেই ছিলাম, এরপরে আবার বেস্ট টেক্সটাইলের কারণে চিটাগং কিছুদিন ছিলাম। সো কেন, মানে চাকরি কেন? আচ্ছা, তোমার যে টাকা পয়সা ছিল, এই টাকা তো ব্যাংকের ইন্টারেস্ট দেখাইলেই তুমি তো বিশালভাবে জীবনযাপন করতে পারতো, তাহলে চাকরি কেন? বাট ওই বয়স না, এই বয়স শুধু না, ধরো আরো 20 বছর পরও মানে আমার কাছে আবার অতটা সিকিউরড বা বোরিং লাইফটা আসলে ভালো লাগে না। মিনিমাম কিছু রিস্ক নিলাম, মিনিমাম কিছু করলাম, কিন্তু চাকরি ওই কারণে করি নাই। চাকরি বেসিক্যালি যেই কারণে করছি, ওই যে মানে ধরো যে আমি নিজে ডেস্টিনি থেকে সরে যাই, যেটাই যাই বললাম তো যে সাইকোলজিক্যাল কিছু ডাউনফল ওই সময় হয়েছিল আর কি। তখন চিন্তা করতাম যে মানে পড়াশোনায় যা হয় হোক, হ্যাঁ চাকরি যদি শুরু করি তাহলে নতুন করে স্কিল তৈরি করার জন্য একদম মানুষ মাঝে মধ্যে যে কি সবে বরাত সবে কদরে যেভাবে তওবা করে ওইভাবে চাকরি করার প্ল্যান করছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো চাকরিতে ঢোকার কয়েকদিন পর মনে হলো দূর, প্রাইভেট চাকরি মানুষ করে নাকি। হ্যাঁ, যদি আমি 8 বছর চাকরি করেছি, হ্যাঁ ক্যারিয়ারে ভালো গ্রোথই ছিল, এটা হয়তো সার্টিফিকেটের কারণে ছিল, সত্য কথা ওইভাবে পারফর্ম করিনি কখনো। আচ্ছা, তো এরপর তোমার সাথে আমার যখন আবার কথা, তোমার সাথে তো আসলে আমি কখনোই দীর্ঘমেয়াদী ডিসকানেক্টেড ছিলাম না, যোগাযোগ হতো। হ্যাঁ, এরপরে তুমি বনানী গুলশান না কই জানি একটা অফিস বোধহয় জয়েন করছিলাম। না, গুলশানে ছিলাম ওই যে বেস্ট টেক্সটাইলে। আবুল খায়ের থেকে আসলাম হচ্ছে ওয়ালটনে। হ্যাঁ, ওয়ালটন থেকে গেলাম বেস্ট টেক্সটাইলে, বেস্ট টেক্সটাইল থেকে র্যাঙ্কন থেকে শেষ। আচ্ছা, চাকরির তাহলে এই যে তুমি যে 8 বছর জব করলা এবং অনেক ভালো ভালো স্যালারি পাইতে আসলে, তো তোমার লোকজন এত ভালো স্যালারি দিত কেন? মানে তোমার এই সেলসম্যানশিপ খুব ভালো, মানে তুমি খুব কনফিডেন্টলি কথা বলতে পারো এই কারণে, না ঠিক কি কারণে তোমার এই দিত? মানে প্রথম চাকরির যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু আবুল খায়েরের মানে ওই সময় তো বাংলাদেশে বেসিক্যালি বেশ ভালো রকমের গ্রো করতেছিল। হ্যাঁ, সাপ্লাই চেইনে ঢুকছিলাম। হ্যাঁ, আমি সাপ্লাই চেইনে ঢুকছিলাম, বাট আবুল খায়ের মানে টেকনিক্যাল ম্যানেজমেন্ট ট্রেনি নামে, মানে ওই ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি এই টাইপের একটা প্রোগ্রাম তারা চালু করে। বাট যেটা হতো চিটাগংয়ে অনেকে যেতেই চাইতো না আর কি। হ্যাঁ, আর সাপ্লাই চেইনে তো তখন আসলে লোক আরোই ছিল না। প্লাস মানে আমি যেই সময় জয়েন করি তার আগে আমাদেরই বুয়েটের, আমার ডিপার্টমেন্টেরই 98 ব্যাচের এক ভাইয়ের বেশ ভালো পারফরমেন্স ছিল, সেই কারণে আমিও ভালো পারফর্ম করবো এরকম কিছু একটা ধারণা করে তারা দিয়ে দিয়েছিল আর কি। হ্যাঁ, প্লাস ওটা মানে খুব অল্প সময় বেশ ভালো ইনক্রিমেন্ট দিত। ওইখান থেকে আসলাম ওয়ালটনও তো তখন বেশ ভালো গ্রো করতেছিল। মানে আমি কিন্তু যখন যে কোম্পানিতে চাকরি করছি আমি পারফর্ম করি না করে কোম্পানিটা গ্রো করছে, এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। আমি চলে আসার পর কিন্তু কোম্পানিরও ডাউনফল হয়েছে। তো তুমি কি জব সুইচ করছো নাকি তোমাকে অব্যাহতি দিচ্ছে? না, সুইচ করছি। সুইচ করছো কেন? দুটো পয়সার লোভে? হ্যাঁ, মানে ইভেন ধরো একদম ডাবল স্যালারিতে বা তার চেয়ে বেশি বেনিফিটেও সুইচ করছি। র্যাঙ্কনে
ওখানে হচ্ছে আমি ছিলাম র্যাঙ্কন ইলেকট্রনিক্স লিমিটেডে, হ্যাঁ, ওদের RIL মানে র্যাঙ্কস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরেকটা ছিল। ওই দুইটায় মানে ওই সময় ওভারঅলই ধরো যে ইলেকট্রনিক্স টোটালটাই লে অফ করবে, এই ধরনের ব্যাপার ছিল। এই যে এরপর তুমি আবার মনে হয় কোথায় জানি গেলা, মানে তুমি এত কিছুদিন পর পর জব সুইচ করো কেন? কি কারণে তোমার এত সুইচিংয়ের কারণ কি, মানে ধরো তুমি একটা জায়গায় যদি 5-7 বছর থাকতে চাও তাহলে তো তোমাকে আসলে পারফর্ম করতে হবে। প্রথম 6 মাস 1 বছর তো হানিমুন পিরিয়ড টাইপের, এরপরে মোটামুটি যে ধারণা হয়, আর আমাদের তো স্কিলের অভাব নেই, হয়তো সেটা কাজে লাগাতে চাই না বা পারি না, যেটাই হোক আর কি, হ্যাঁ। তো এটা দেখা যায় ওই 2 বছরের পর গিয়ে তখন একটু বেশি বার্ডেন হওয়া শুরু করে আর কি, যে রেসপন্সিবিলিটি এটা আসলে ম্যাচ করে না ফাইন্যান্সিয়াল বেনিফিটের সাথে। প্লাস স্টক মার্কেটে তো সবসময় ছিলাম, এটা দেখা যেত যে আসলেই স্যালারি যে আসতেছে তার চেয়ে বেশি আসতেছে, এই কারণেও পারফর্ম করা কঠিন হয়ে যেত আর কি, মানে মোটিভেশনটাই পাওয়া যেত না। নাকি বাংলাদেশের যে বাংলাদেশের কনটেক্সটে কোনো না কোনো জব না করলে পাত্রী পাওয়া যায় না? তুমি কি বিয়ে করার উদ্দেশ্যে জবে? না না না, যদিও বিয়ে কি জব না করলে হয়তো বিয়ে করা হইতো না আর কি, এরকম কিছু ব্যাপার হইতে পারে, কিন্তু যে বিয়ে করতে হবে এই জন্য জবে ঢুকলাম এরকম কোনো বিষয় ছিল না। আচ্ছা, তারপর চাকরি করতেছে না সেটাও তো মানে অনেক বছর হয়েছে, তাই না? হ্যাঁ, আমি করোনার 4 মাস আগ থেকেই আর কি টোটালি, হ্যাঁ, এবং আর কখনোই চাকরিতে ফেরারই কোনো সম্ভাবনা নাই, মানে কোনো লিঙ্কডইন প্রোফাইল নাই, কোনো BD জবস বা কোনো ধরনের আর ওইটার আর কোনো সম্ভাবনা আমি দেখি না আর কি কোনোভাবেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমার এই শেয়ার বিজনেস নিয়ে তোমার যে ফ্যাসিনেশন, এটা তো একেবারে উপাসনার পর্যায়ে বলা যেতে পারে কিছুটা আর কি, মানে ওই যে মানে হলে থাকতে দেখতাম তুমি এই যে সকাল 11টা না কয়টার সময় যখন ওই ঢাকা স্টক এক্সচেঞ্জ তখন যেভাবে বসে থাকতা, আবার বন্ধের আগে যেভাবে করতে, একেবারে পুরো উপাসনা স্টাইলে। আমার কিন্তু একটা মজার ব্যাপার ছিল যে বুয়েটের মতো জায়গা, তো আমার থিসিস ছিল এই শেয়ার মার্কেটের উপরেই, এবং টিচারও অ্যাপ্রুভ করছিল। হ্যাঁ, মানে সেটা আমার মনে আছে। তো এই গল্পটা মনে হয় মানে লোকজনের জানলে হবে, মানে মজা হবে। তো তোমার থিসিসটা কি ছিল, মানে থিসিসটা টপিক কি ছিল? থিসিসের টপিক একদম স্পেসিফিক, কর্মপদ্ধতি কি ছিল, ফাইন্ডিংসই বা কি ছিল? আচ্ছা, একদম স্পেসিফিক ভাবে বললে ছিল যে ইন্ডিকেটিভ প্রাইস, মানে একটা কোম্পানি যখন নতুন লিস্টিং হবে তার প্রাইসটা আসলে কি হওয়া উচিত, হ্যাঁ, যেটা অবশ্য এখনো হচ্ছে না আর কি, মানে ভালো কোম্পানি আসতে চায় না কারণ দাম পায় না, ফটকাবাজ কোম্পানি যেভাবে হোক অডিট ফার্ম টার্ম ম্যানেজ করে প্রাইস বাড়ায় নিয়ে চলে আসতেছে। তো এটা বেসিক্যালি মানে বেশ কিছু আমাদের সাজেশন ছিল যে কোম্পানির আসলে অ্যাসেট কতটুকু, এই অ্যাসেটে ওই ইন্ডাস্ট্রির আসলে কেউ ইনকাম কতটুকু করে, সে কতটুকু করতেছে, ট্যাক্স কতটুকু দিয়েছে, লাস্ট 2-3 বছরেরটাকেই ওয়েট কম দেওয়ার জন্য, কারণ লিস্টিংয়ের আগে সবাই ওটা ভালো যেভাবে হোক করার চেষ্টা করবে এই ধরনের, হ্যাঁ। এবং থিসিসটা মানে টিচারটা বেশ ভালো অ্যাকসেপ্ট করছিলেন। করছে কিভাবে, মানে এইগুলোর জন্য যে ডেটাগুলো তখন তো এক্সেল বা এই ধরনের, হ্যাঁ, তখন ডিএসসি বিল্ডিংয়ের 8 তলাতে সিডিতে করে নিয়ে আসতে হতো, এখন তো সেগুলোর প্রয়োজন পড়ে না, এখন তো সব ডেটা আর কি ওয়েবসাইটে অ্যাভেলেবল, কিন্তু তখন পুরোনো ডেটা ওইভাবে নিয়ে আসতে হতো, ওগুলো আমরা নিয়ে আসছিলাম মার্কেট থেকে। কিন্তু এটার সাথে আইপি কিভাবে কানেক্টেড? এইটার সাথে আইপি কানেক্টেড না, মানে আইপিতে যেটা বেসিক্যালি হয় যে মোরলেস 60-70% হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স পড়ানো হয়, আর 20-30% তো ম্যানেজমেন্ট, বিজনেস, এগুলোর কোর্স। যেমন আমরা মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স আলাদা আলাদাভাবে পড়ছি, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সব আলাদা আলাদাভাবে পড়ছি। এগুলো কিছুটা কাজে লাগছে, মানে ডিপলি রিলেটেড ওরকম কোনো কিছু না, এটা তো অবশ্যই বিজনেসের সাথে রিলেটেড আর কি, বিজনেস ফ্যাকাল্টির। বাট আমি এখন যে শেয়ার ব্যবসা করি আমি কিন্তু বিজনেস ফ্যাকাল্টির কোনো থিওরি দিয়ে করি না, আমার পরে আইবিএতে MBA, ওগুলো কোনো কিছুই কাজে লাগে না। আমি দেখি সবচেয়ে বেশি কাজে লাগে ইকোনমিক্সের থিওরি, যে আসলেই সামনে কি হচ্ছে, পারচেজিং পাওয়ার কমতেছে না বাড়তেছে। এটা শুধু এবার স্টকের ক্ষেত্রে না, রিয়েল এস্টেট সব জায়গাতেই কিন্তু অ্যাসেট ভ্যালু বাড়বে না কমবে, এটা আসলে পারচেজিং পাওয়ার বাড়তেছে না কমতেছে এটার উপর। আর এটা মানে যত ভালো সিচুয়েশনে থাক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল সিচুয়েশন, হ্যাঁ, মোটামুটি প্রতি 5-7 বছরে সাইকেলগুলো কিভাবে চেঞ্জ হয় এই জিনিসগুলো এখন আসলে ওইভাবেই মেনটেন করি। মানে ডিরেক্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি না যে কি দেখাইছে না দেখাইছে, একটা তো ধারণা আছে যে স্কোয়ার এই লেভেলে ইনকাম করার মতো কোম্পানি, যদি বেশি করে তাহলে কেন করলো, কোথা থেকে করলো, আচ্ছা এইগুলাই দেখি। তোমার দেখা দেখি আমার ছোট ভাইও শেয়ার বিজনেসে ঢুকছিল, মানে তুমি আমার রুমে যে উপাসনা শেয়ার মার্কেট ভিজিট করতেছে সাইট, সেটা দেখা দেখি আমার ছোট ভাইয়ের কথা তোমার মনে আছে, আমার রুমেল, ও কিন্তু শেয়ার বিজনেসে ঢুকছিল, এবং কোন একটা বছরে বোধহয় শেয়ার মার্কেটে আবার ধস নামছিল, ওটা তো 10 সালের দিকে একটা, হ্যাঁ, সেখানে সে মোটামুটি ভালো রকম ধরা খাইছিল। তুমি কি শেয়ারে বড় কোনো ধরা খাইছিলে? না, ওই ধসের মধ্যে, মানে ধসের মধ্যে শুধু বেঁচে গেছে না, আমি কিন্তু সবসময় রেপুটেড জায়গাতেই মানে ব্রোকারের থ্রুতেই বিনিয়োগ করছি, সেটা
গভর্নমেন্টেরই হোক বা প্রাইভেটেই, হ্যাঁ, ব্র্যাক ইপিএল হোক, ইউসিবি হোক, এইগুলো তো পোর্টফোলিও আছে, মানে সেই সময়কার পোর্টফোলিও এখনও তো মেইলে পাওয়া যায় আর কি, এটা আমি দেখাতে পারবো। মানে আমি এই মার্কেটে কোনোভাবে লুজার না। বাট এটা সত্য যে ডেস্টিনির চেয়েও এই জায়গাটা আমার জন্য আরও পেইনফুল একটা ব্যাপার। মানে বহু মানুষ আসছে, তাদেরকে পরামর্শ দিছে, বাট আনফর্চুনেটলি কেউই আসলে লং টার্মে রিটার্নটা জেনারেট করতে পারেনি, লস খেয়ে চলে গেছে আর কি। আচ্ছা, আমাকে তাহলে বলো তো, যে আমি তো জীবনে কোনোদিন, মানে এখনো আমি শেয়ার বিজনেস জিনিসটা বুঝি না, মানে কি হয় না হয়। এই এত এত লোক কিসের জন্য গরু বাছর জায়গা জমি বিক্রি করে শেয়ার বিজনেস ইনভেস্ট করে? এটা অনেকটা ওই যে ডেস্টিনি হোক, শেয়ার বাজার হোক, যে কোনো জায়গাতে, হ্যাঁ, মানুষ বেসিক্যালি আসলে গ্রিডের কারণে, আমি যেটা বুঝি। মানে আমার ক্ষেত্রে যেটা ছিল, তুমি তো গ্রিডের কারণে গেছিলে নাকি? আমার ক্ষেত্রে গ্রিডের চেয়েও বড় ব্যাপার হলো আমার মানে অলস মানুষ আমি আর কি। কিন্তু বেশিরভাগ মানুষ অলসও না, যথেষ্ট অ্যাক্টিভ মানুষ, সে ভালোও করতেছে, কিন্তু তার আরও কুইক আর্ন করতে হবে, এই গ্রিডের কারণেই আসে। যত স্ক্যাম হোক বা শর্ট টার্ম ইনকাম জেনারেশন। ওকে, তাহলে এইখানে তুমি যে ধরা টরা খাও না শেয়ার বিজনেসে, এটা তো একটা বড় ক্রেডিট। এবং এটা নিঃসন্দেহে আমি বললাম তো, এখনো নিশ্চয়ই কোনো না কোনো গ্রামার বা করতে হয়। তো এটার জন্য তুমি রিসোর্স কোথা থেকে পাও বা স্টাডি কিভাবে করো সেটা একটু বলো। ওয়েবসাইট থেকে এবং আমি বলতেছি যে নলেজ, যেটা নলেজ বেস, লাইক ইকোনমিক্স বা সোশিওলজি বা গেম থিওরি, হাবিজাবি, এই ধরনের কোনো কিছু তোমার স্টাডি করতে হয় নাকি? নাহলে একটা মানুষ, এটা তো এক ধরনের গ্যাম্বলিং এর মতো। নিঃসন্দেহে এখানে একটা ব্যাপার আছে, কি ঘটনা হলো যে মানুষ কিন্তু আসলে ক্লিয়ার থাকে না, হ্যাঁ, যে সে কি টাকা আসলে ডাবল করতে চায়, ডাবল কি আসলে কেউ করতে পারে, এই জিনিসগুলোই বোঝে না। আমার কথা হলো যে মোটামুটি 10-12% তো বিভিন্ন জায়গাতে সেফলি আসতেছে, তাহলে আমি এখন 20%-এর জন্য কাজ করব না 30%-এর জন্য কাজ করব? যেইভাবে টার্গেট সেট করব সেই অনুযায়ী তো এফোর্ট থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে। সেগুলো যদি কোনো কিছু রেডি না করে যে টাকা ডাবল করে ফেলবো, এরকম চিন্তা করলে তো হবে না। আমি মোটামুটি 30-40% এই টাইপের একটা টার্গেট করেই করি, এবং এটা মোটামুটি হয়ে যায়। ইভেন খারাপ মার্কেটে দেখা যায় আরও ভালো হয় আর কি। হ্যাঁ, এটা আমার লাইফে একটা প্যারাডক্স টাইপেরই। দেখা যেত যে কোনো পরীক্ষার সময় যদি আমি অসুস্থ থাকি, যে সর্দি হয়েছে কি জ্বর, হ্যাঁ, ঠিক মতো পড়তে পারতেছে না, সেই পরীক্ষাটাই আমার ভালো হতো, রেজাল্টও ভালো হতো আর কি, এরকম ব্যাপারটা। আচ্ছা, তোমাকে তো ইয়েতে কি বলে, তুমি এই ডেস্টিনির বিভিন্ন ট্রেনিংও তুমি নিতা। সো তুমি ট্রেনার হিসেবে তুমি কিভাবে নিজেকে ডেভেলপ করলা? এই ট্রেনার হওয়ার পেছনে তোমার কমিউনিকেশন স্কিল বেশি রাখছে, অবদান রাখছে, নাকি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বেশি অবদান রাখছে? না, কমিউনিকেশন স্কিল অবশ্যই। আগে কিন্তু আসলে কমিউনিকেশন স্কিলও ছিল এমনটা না, হ্যাঁ, বাট প্র্যাকটিস করতে করতেই আর কি। আরও একটা ব্যাপার হচ্ছে যে মানে আমাকে খুব চমকপ্রদ ট্রেনিং দিতে হবে এরকমটা না, আমি যেটা জানি, আমি যেটা বিশ্বাস করি সেটা আমি আসলে বলার চেষ্টা করি, মানে আরেকজনকে শেখানোও না, আসলে এটা আমি বিশ্বাস করি কতটুকু, এই ধরনের বিষয়। হয়তো এটা ওই মানে হার্ট টু হার্ট কানেকশন টাইপের বিষয়ের কারণেই কিছুটা জনপ্রিয় ছিল বলে। তোমার রুমে ঢাকা ভার্সিটির অনেক পোলাপান এসে রাতেও থাকতো, প্রায় সবই হচ্ছে তোমার ডেস্টিনি সার্কেল। না, সব কিন্তু ডেস্টিনি সার্কেল না। যেমন এখনও আমি কি মোরাল প্যারেন্টিং, মানে বিভিন্ন ভলান্টারি জায়গাতে কিন্তু আমি কন্ট্রিবিউট করি, এবং আমি এই জিনিসটা সবসময় মেনটেন করি। হ্যাঁ, মানে আমি কিন্তু এক্সট্রোভার্ট মানুষ না, বাট আমি মানুষ নিয়ে চলতে পছন্দ করি, মানুষকে আমি বিশ্বাস করি। তো আমি ইভেন যারা ক্ষতি করে তারাও যদি কিছুদিন পর আসে, আমি কিন্তু আবারও তাদের সাথে শুধু মিশা না, ফাইন্যান্সিয়ালি হেল্প করে, এগুলো করি। তো তোমার যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যে এই যে তোমার রুমে এত লোকজন থাকতো, এবং তারপরে যখন তুমি ওখান থেকে বের হয়ে গেলা, তারাও তো রুম থেকে আসা বাদ দিয়ে দিল। তো আমি যেটা করতেছিলাম, যে তুমি তো ভার্সিটিতে তোমার যে খুব ক্লোজ, খুব ফ্রেন্ড সার্কেল ছিল, সেটাও না না, খুব বেশি ছিল না। খুবই আমাদের তো ডিপার্টমেন্টই ছিল ছোট। হ্যাঁ হ্যাঁ, শাফি নামে একটা ছেলে আসতো, হ্যাঁ, আর জিয়ার সাথে তোমার ঠিক সেই অর্থে ফ্রেন্ডশিপ ছিল না, যদি আমরা রুমমেটই ছিলাম, কিন্তু ওই ধরনের ফ্রেন্ডশিপ ছিল না। তোমার আমার সাথেই তোমার বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ। সো যখন এই যে তোমার এই ডেস্টিনি ভাই বেরাদার গ্রুপটা চলে গেল, এবং তোমার যে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে ডাইকা টোকা নিয়ে যেত, বিভিন্ন যে তুমি সেমিনারে বক্তব্য দিতা, গিয়ে তাদেরকে প্রতারণার ফানেদে ঢুকাইতা, সো তারপর যখন তুমি একেবারে এগুলা থেকে চলে গেলা, সো এই স্পটলাইটটা চলে যাওয়ার পরে ওই সময়গুলা তুমি আসলে কিভাবে কাটাইছো? না, আমার ওইটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না, কেন আমি যে চাকরিতে চলে গেলাম চিটাগংয়ে, হ্যাঁ, তার আগে আমি কিন্তু একেবারে দিনাজপুর চলে গেলাম। মানে আমি আসলে গ্রামে বা প্রকৃতির সাথে থাকা, এই ধরনের জিনিসগুলো দিয়ে আর কি কাটাইছি। ইনফ্যাক্ট আমি কিন্তু এই প্রোগ্রামে আসার জন্য ঢাকায় আসতে গিয়ে চলে গেলাম বান্দরবন, হ্যাঁ, রুংরাঙের ওইদিকে সামিট টামিট করে তারপর আসলাম। হ্যাঁ,
তুমি ওই সময় কোয়ান্টামে বোধহয় সিলভার না কি যেন একটা করতা, কোয়ান্টাম শুনতা কানে কানে। হ্যাঁ হ্যাঁ, মানে মেডিটেশন। এইগুলোর সন্ধান তুমি কিভাবে পেলা? তুমি একজন প্রতারক, তোমার ইয়েতে থাকবে হচ্ছে কিভাবে বেশি বেশি টাকা কামানো যায়, বেশি লোককে করা যায়, বোকা বানানো যায়, ম্যানিপুলেট করা যায়, এইসব না করে তোমার এইসব মেডিটেশন টেডিটেশনের পেছনে কারণটা কি? কোয়ান্টামও তো হাইলি ডিবেটেবল, মানে বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং আমি মানে স্বীকার করি যে এটা ডিবেটের যথেষ্ট কারণ আছে। বাট কোয়ান্টামের সাথে আমার ইন্ট্রোডাকশনের যে ব্যাপারটা, এটা কিন্তু আরও অনেক আগের গল্প। হ্যাঁ, ক্লাস 8-এ পড়ার সময় মানে একদিন রাতে শুয়ে শুয়ে 3 গোয়েন্দার বই পড়তে পড়তে হ্যাঁ ঘুম আসতে দেরি হয়েছে। তো আমার মনে হয়েছে যে কী ব্যাপার, ঘুম না আসলে তো আমি পাগল হয়ে যাবো আর কি। হ্যাঁ, তো এই ঘুম কীভাবে আনানো যায়, হ্যাঁ, বা এই ধরনের বিষয় থেকে এইভাবেই আর কি কোয়ান্টামের সাথে যোগাযোগটা। এটা একটা লং স্টোরি আর কি। হ্যাঁ, সেই স্টোরিটাই তো শুনতে যাচ্ছি যে তারপর তুমি দেখলাম যে হেডফোনে হ্যাঁ 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 শুনতা, আমার পিসিতেও তুমি অনেকগুলো ফোল্ডার আনায় রাখছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলে এই যে তুমি আমাকে যে নাটকের জন্য দিছিলা, টাকা ধার দিছিলে, সেটা উসুল করার জন্য যে আমার নেট ব্যবহার করতাম, এবং এটার ওই তোমার পিসির যে আমার পিসিতে জিনিসগুলো রাইখা তুমি শুনতা, তো সেই গল্পটা শুনতে যাচ্ছি যে তুমি এই কোয়ান্টামের সাথে ইনভলভ হলে কিভাবে, আর বা এই সময়। আচ্ছা, ইনভলভ তো বললাম যে একদম 2000 সাল ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, মানে ওই ইনসমনিয়ার সলিউশন থেকেই বেসিক্যালি কোয়ান্টামের খোঁজ। বাট তখন তো আসলে ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না। ইভেন আমরা যখন ভার্সিটিতে আসি 2000 সাল তো পরে, 2006 সালে আমার যতদূর মনে আছে ডাউনলোড স্পিড 14-15 কিলোবাইটের। আমাদের তো রুমে নেট আসলো আমরা 2-1 ওঠার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং স্পিড কত ছিল, মানে কিলোবাইটে আর কি, তাও মানে জাস্ট কেবল সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিট, মানে মেগাবাইটের গল্প তো ছিলই না। এই আচ্ছা, তো 2000 সালের দিকে ওই ইনসমনিয়ার প্রতিষেধক খুঁজতে খুঁজতেই আর কি কোয়ান্টামের বইটা আর কি আমি দিনাজপুরেই লাইব্রেরিতে পেয়েছিলাম। হ্যাঁ, কোয়ান্টাম মেথড যেটা, তো বইটা পড়ে ভালোই লাগছিল আর কি। এখন ওই বইয়ে লেখাই ছিল যে এই মেডিটেশন আপনি ভালোভাবে শিখতে গেলে আপনাকে মানে যোগ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ক্যাসেট অনেক হেল্প করবে। এখন এই ক্যাসেট আমি খুঁজতাম বেসিক্যালি, তখন তো ওই যে অডিও ক্যাসেটের যুগ, ওই ক্যাসেটের দোকানে, কিন্তু কোথাও পাওয়া যায় না। তো তারাই একজন বলল যে আপনি ওই বইয়ে দেখেন তো কোনো ঠিকানা আছে নাকি, সেই বইয়ের ঠিকানা অনুযায়ী যোগাযোগ করেন। তো ওখানে দেখলাম যে সেবা প্রকাশনী, প্রজাপতি প্রকাশন। তখন সেই ঠিকানায় যোগাযোগ ঢাকাতে কিভাবে করব, 2000 সাল। তো যেটা করলাম, ওই সেবা প্রকাশনীর বই যারা বিক্রি করে তাদের কাছে গেলাম। তারা বলে যে আপনি এই ঠিকানায় চিঠি লেখেন। তো এই চিঠি লিখলাম, তারা বললো যে হ্যাঁ এত টাকা ভিপিপি যোগে না কি যেন বলতো আর কি, হ্যাঁ পাঠিয়ে দিলে আমরা ক্যাসেট পাঠিয়ে দেব। ক্যাসেট সংগ্রহ করলাম, এবং শুধু মেডিটেশন করার জন্যই আমি 2004 সালে ঢাকায় আসছিলাম। যদিও 2003 সালে কলেজ ভর্তি কোচিংয়ের জন্য 3-4 মাস আমি ঢাকায় ছিলাম, বাট স্টিল ওইটার জন্য হ্যাঁ সেই সময়ে প্রায় 5,500 টাকা 6,000 টাকা জোগাড় করে ঢাকায় এসে কোর্স করে গিয়েছি। এবং ওই সময় মানে কোর্সটা আমার জন্য উপকারী ছিল, যদিও এটার বহু ডিবেট আছে এবং আমি ডিবেট নিয়ে অবতারণা করার মানে আজকে তো হ্যাঁ সব বিষয়েই তো ডিবেট আছে। তাহলে কোয়ান্টামকেও কি আমরা কোনো ফাটকা বিজনেসের জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিশেষ করে কোয়ান্টামের ব্যাপারে এখন সবচেয়ে বেশি অভিযোগ, এবং ওরা আবার এগুলোর উত্তরও দেয় না। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওরা তো প্রচুর ডোনেশন কালেক্ট করে। হ্যাঁ, এবং এটা আমাকে প্রথম বলেছিল হচ্ছে সোহাগ ভাই, তো তখন আমি এটাকে গুরুত্বই দিই না, কিন্তু এটা এখন কিন্তু খুব সিভিয়ার আকারে অভিযোগটা। হ্যাঁ, সোহাগ ভাই আমি নিজেও তো 2012-তে কোয়ান্টামে কোর্স করছি। আচ্ছা আচ্ছা, কোর্স করাটা প্রবলেম না, মানে কোর্সের পরে তারা যেই অনুদান কালেকশনের যে ধরনের বিভিন্ন হ্যাঁ মাটির ব্যাংক বা একটা মানে কাইন্ড অফ ফাঁদ টাইপের যেভাবে হোক, হ্যাঁ মেন্টালি ইনক্লাইন করে ডোনেট করাতেই হবে। আচ্ছা, ডোনেট করুক মানুষ, হ্যাঁ, কিন্তু সেই টাকাটা আসলে তারা কিভাবে ব্যয় করে এটার কোনো ধরনের যৌক্তিক ব্যাখ্যা নেই। যাদের ব্যাখ্যা আছে, যেমন এই যে কি 1 টাকায় আহার, এগুলো নিয়েই তো কত ডিবেট। এই তো ডিবেট নিয়ে আমি আসলে খুব একটা ওয়ারিড এমন না, বাট আমার কথা হলো যে না, আমি তো ওই বাচ্চাটাকে চিনি বা অমুককে জানি যে সে নিডে, তো আমি নিজেই তাকে হেল্প করি। কোন অর্গানাইজেশনের থ্রুতে কোথায় কি করব না করব, আসলে কতটুকু হবে না হবে, এই ব্যাপারটা এখন আর যাইতে চাই না। ঠিক আছে, যে জায়গাটায় আসি, যে তুমি তো বোধহয় আইএলটিএস-এও ক্লাস নিতা। তুমি না না না, আইএলটিএস ক্লাস কখনো নেই নাই, বাট আমার ইংলিশের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। মানে আমার বহু আগে থেকে টার্গেট ছিল যে এই সাধারণ টিউশনি করাচ্ছে, আইএলটিএস পরীক্ষা দিয়ে আইএলটিএস এর স্টুডেন্ট পড়াবো, বাট এটা করা হয়ে ওঠে না কখনো। না, দেখতাম যে তোমার আইএলটিএস এর অনেক জিনিসপত্র ছিল, তো তুমি তো আইএলটিএস এর ক্লাস নাও নাই? না না, সাইফুরসে ক্লাস নিছো কখনো? না, ক্লাস নেইনি। ওকে,
বাট ইচ্ছা ছিল আর কি ওই ধরনের আর কি, হ্যাঁ, যে রেগুলার টিউশনই করানো হচ্ছে, এই ধরনের দিকটা করতে পারলে তো ভালো। এখনও তো আমি তাই মনে করি। দেখো মানে তোমার এতটুকু লাইফ স্টোরি যদি কেউ শুনে তাহলে কি দেখবে যে সে বুয়েটে পড়ছে, সে এয়ারফোর্সে চান্স পাইছিল, এয়ারফোর্সে চান্স পায় সে যায় নাই, তারপর সে থিসিস করছে শেয়ার বিজনেস নিয়ে, শেয়ার বিজনেস করছে, ডেস্টিনি করছে, এখন আবার সে জব করছে কোনো জায়গাতে খুব ভালো পারফর্ম করতে পারে নাই, এখন সে জব ছাড়া। সো তোমার লাইফের এইটুক প্যাটার্ন যদি দেখে, এর মধ্যে সে আবার এই যে করছে কেবল মেডিটেশনও করে, তো এরকম একটা স্টোরি যদি তুমি কারো ব্যাপারে শুনো, সেই লোকের ব্যাপারে তোমার ইমপ্রেশন কেমন হবে? ইমপ্রেশন অনেকটা হবে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। হ্যাঁ, বাট আমি এইটা অবশ্য মানে কোয়ান্টামেও শিখছি, বা এইটাই আমি আসলে এখন করতে চাইও, হ্যাঁ, যে জ্যাক অফ অল ট্রেডসই হইতে হবে, বাট মাস্টার অফ ওয়ান, মানে মাস্টার অফ নান হওয়া যাবে না আর কি। কিন্তু তোমার শেয়ার বিজনেসে তো মাস্টার অফ ওয়ান বলা যেতে পারে নাকি? হ্যাঁ, মানে এত লম্বা সময় ধরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু টিকে থাকা না, নেশার কারণে না, রিটার্ন সহকারে থাকা, হ্যাঁ তো বলা যায়। হ্যাঁ, এই কারণে তো আমি এখন আর খুব বেশি দিকে আর চেষ্টা করি না। আমার তো ফুল টাইম বিজনেস করারও তেমন কোনো শেয়ার সম্রাট বলা যেতে পারে, মানে প্রতারক থেকে বাদ দিয়ে তুমি এখন শেয়ার সম্রাট আজম? এখনো খুব একটা বলা যেতে পারে না, কারণটা হচ্ছে যে আমি বেসিক্যালি ল্যান্ডে ইনভেস্ট করার কারণে আমি মার্কেটে ইনভেস্টটা খুব বেশি রাখি না, বাট রিসেন্ট টাইমটায় আমার সব দিক থেকে ওই কনফিডেন্সটা গ্রো করছে যে না, এখন সব কিছু আস্তে ধীরে মার্কেটে নিয়ে এসে বড় কিছু করা সম্ভব। ওকে, তো এই যে তুমি কিছুদিন আগে বোধহয় সৌদি আরবে বা দুবাই ঘুরে আসলা। সৌদি আরব গিয়েছিলাম, আবার তুমি দেখা যাচ্ছে যে বান্দরবানে চলে যাও। তো এইসব ট্রাভেলিং গুলো তো দেখা যাচ্ছে যে তুমি বান্দরবানে গিয়ে ট্রেকিং মেকিং করো, তো তোমার ট্রাভেল গুলোর আসলে পারপাসটা কি? তুমি তো সম্ভবত সলো ট্রাভেলই করো। সলো ট্রাভেল বলতে মানে আমি ট্রাই করি যে ওখানে গিয়ে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হইতে, মানে যে এটা জাস্ট শুধু খরচ বাঁচানোর জন্য। যেমন সৌদি আরবে তো আমি লাইফে ফার্স্ট টাইমে গেছি, মানে এর আগে জাস্ট শুধু ইন্ডিয়া গিয়েছি। যদি আমার এখন টার্গেট আছে যে একদম আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সব দিকেই যাব। হ্যাঁ, মাঝে আসলে করোনার সময়টা আমার পাসপোর্টই ছিল না, এইসব কারণে একটু স্লো হয়েছে। কিন্তু সৌদি আরবে গিয়েও দেখা যায় যে কোনো এক ড্রাইভারকে বলতাম যে সারাদিন তোমার সাথে বসে থাকো, পিছের সিটে তুমি ভাড়া মারতে থাকো, দিন শেষে কত নিবা বলো। হ্যাঁ, তো সেও খুব বেশি চাইতো এমনটা না, বা কথা বলতে বলতে সে পরে দেখা যায় যে তার বাসায় নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে। হ্যাঁ, মানে এমনও না যে আরও বেশি নেবে, এই কারণে মানুষ আমাকে পছন্দ করে। বললাম তো, আমি নিজেও মানুষ বিশ্বাস করি আর কি। আচ্ছা, তো সৌদি আরবের ঘটনাটা বলো তো, মানে সৌদি আরবে তুমি কয়দিন ছিলা? যাওয়া আসা সব মিলিয়ে আর কি 48 দিন। মেলা দিন ছিল? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো তোমার মতো সৌদি আরবে আমি 48 দিন থাকলে তো আমি একটা আস্ত বই লিখে ফেলতাম। তো তাহলে তুমি সৌদি আরবে 48 দিন থেকে কি করছো? স্বর্ণ চোরাচালান করছো নাকি খেজুর ব্যবসা করছো? খেজুর ব্যবসাও করে নাই, নাকি হিউম্যান ট্রাফিকিং করছো, মানে গৃহকর্মী দিয়ে আসছো, কি করছো? না, এই ধরনের কোনো কিছুই করে নাই। জাস্ট মানে টোটালি তো ডিফারেন্ট। মানে ইভেন ইন্ডিয়াতেও তো মরুভূমি আছে, বাট ইন্ডিয়ার মরুভূমি আর সৌদি আরবের মরুভূমি তো এক না। হ্যাঁ, আমাদের বান্দরবনেরও তো পাহাড়ের পাথর আছে, বাট ওদের পাহাড়, হ্যাঁ, লার্জ স্কেলে আর কি। হ্যাঁ, ঘোরাঘুরি, হ্যাঁ, এবং খুব কম খরচে আমি ঘোরাঘুরি করতে পারি এই, এবং আমার ঘোরাঘুরিটা ব্যাপক পরিমাণে বাড়ানোর ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তুমি সৌদি আরবে যে 48 দিন থাকলা, তো সৌদি আরবের কৃষ্টি কালচার, বাংলাদেশের লোকজন তো সৌদি আরব বলতেই শুধু হজ এবং খেজুর বুঝে, আর হচ্ছে মরুভূমি এবং উট। এর বাইরে বাংলাদেশের লোক জানে না বা বুঝে না, এরকম কিছু ব্যাপার বলো সৌদি আরব সম্পর্কে। ফার্স্ট হচ্ছে যে আমরা যেমন 2041 হোক বা এই ধরনের কিছু প্ল্যান নিয়ে কাজ করতেছিলাম, এগুলো আসলে ভীষণের চেয়ে হ্যালুসিনেশন হয়ে গেছে, বেশি ম্যাচিং নাই আর কি। বাট ওরা কিন্তু ভীষণ 2030 নিয়ে যেভাবে কাজ করছে সেটা বাস্তবায়ন করতে পারতেছে। পুরোটা না হোক, ওদের ওই যে নিয়ম লাইন সিটি, যেটা সম্ভবত 2 কিলোমিটার না 5 কিলোমিটার লম্বা সিটি হবে আর কি। মানে সিটি বলতে তো নর্মালি একটা রাউন্ড বা পেরিফেরি নিয়ে বোঝায়, ওদেরটা লম্বা, ওগুলোর কাজ ভালো মতোই চলছে। তো যথেষ্ট রিচ কান্ট্রি, সেটা যেভাবেই হোক আর যাই হোক। হ্যাঁ, বাট মানে মানুষ যে ধরনের প্রোপাগান্ডা সব ব্যাপারেই ছড়ানোর চেষ্টা করে, আমি আসলে ঘুরতে গিয়ে যেটা দেখি যে না, সবারই নিজস্ব যথেষ্ট স্বকীয়তা আছে এবং যথেষ্ট ভালোই করছে। আচ্ছা, তো সৌদি আরবকে নিয়ে রক্ষণশীলতার যে সমস্ত গল্প শোনা যায়, যে মেয়েদের একদম বন্দি করে রাখে, বা নামাজের সময় দোকান বন্ধ না রাখলে, না, এখন এগুলোর ব্যাপারে মানে অনেক লিবারেল। আচ্ছা, আমি মানে ডিবেটের কোনো বিষয়ে যাচ্ছি না যে এটা ঠিক বে ঠিক এটা না, বাট এখন নামাজের ওই ধরনের কোনো ইয়া নেই, যার ইচ্ছা সে যাবে, যার ইচ্ছা না যাবে না, বাট যায়, মানুষ যথেষ্টই যায়। হ্যাঁ, মেয়েরা এখন ড্রাইভিং লাইসেন্সও পাচ্ছে, গাড়ি চালাচ্ছেও আসলেও। সো তাহলে ইয়েতে মানে যে সমস্ত গল্প শুনি সেই গল্পগুলো আসলে সত্য না? না, মানে সারা পৃথিবীতে, নট অনলি সৌদি আরব। হ্যাঁ, র্যাডিক্যাল ইসলাম বলে এখন আসলে আর কিছু নেই। ইসলাম যথেষ্ট ইভলভ করছে আর কি, মানে
মডারেট ইসলাম যেটা, বাংলাদেশেও কিন্তু আগে কোনোদিন দেখি নাই যে জামাতে ইসলাম ইউএস এমবাসির প্রোগ্রামে দাওয়াত পাচ্ছে, এখন তো পাচ্ছে। কেন পাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো ডিবেটের ইস্যুতে যাবো না, আমি আসলে পলিটিক্স নিয়ে অত বুঝিও না, কিন্তু চেঞ্জগুলো হচ্ছে এখন অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি বরং মানুষ নিয়ে ইন্টারেস্টেড, তুমি একজন পটেনশিয়াল প্রতারক, তোমার গল্পই বরং। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো না তো সারা পৃথিবীতেই মানে ইসলামও ইভলভ হচ্ছে, মানে ওই হার্ড অ্যান্ড ফাস্ট ইসলামটা নাই আসলে। তোমার সাথে আমাদের বুয়েটের এক সিনিয়র ভাই মাহমুদ ভাই সম্ভবত সে তোমার সাথে দেখতাম যে খুবই ঘনিষ্ঠ, এবং ওনার সাথে আমার এখনো খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তার জন্য আমি তাকে তান্ত্রিক বলতাম, তান্ত্রিক মামা। তো তোমার এই যে এইসব ব্ল্যাক ম্যাজিক বা হচ্ছে এই কি বলে স্পিরিচুয়াল জিনিসপত্র, এই সমস্ত জিনিসপত্রের প্রতি তোমার যে ইন্টারেস্ট, এটা কি তোমার এই যে, যেহেতু তুমি মোরালি করাপ্টেড, প্রতারক, যদিও তুমি প্রতারক না, ব্ল্যাক ম্যাজিক এই টাইপের বিষয়ে কিন্তু কোনো ইন্টারেস্ট নেই যে কেউ ফু দিল আমার উন্নতি হয়ে গেল, মানে একটা প্রসেস। ওই যে যেমন আমরা ইয়াতেই বললাম না যে ডেস্টিনি, তার বিজনেস মডেলটা আসলে বাস্তবসম্মত কিনা, সে ঠিকভাবে ব্যবহার করুক না করুক সেটা আলাদা গল্প, মডেলটা ঠিক আছে কিনা, এই ধরনের আর কি। যে যেমন মেডিটেশনে ভিজুয়ালাইজ করে আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, এই ধরনের বিষয়গুলো আমি বিশ্বাস করি। মানে ব্ল্যাক ম্যাজিক বা ফুফাতে কোনো বিশ্বাস নাই। আচ্ছা, কিন্তু ওনার সাথে যে গল্প, ওখানে তো বিভিন্ন ধরনের থিওরি, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে গল্প করতো, এটা কি তুমি তাহলে গল্প হিসেবেই শুনতা, নিজে ট্রাই করতে না? না, মাহমুদ ভাই তো মনে হয় নাহলেও 10 ধরনের জায়গাতে মেডিটেশন করছে, আমি কিন্তু কোনোদিনই কোয়ান্টামের বাইরে, মানে ইভেন অনলাইনেও যে একটু দেখি তো কি ডিফারেন্স, ওগুলোতেও যাইনি। এইটাতে যা আছে এটাতে আমার তো চলতেছে, তাহলে এত বেশি এক্সপ্লোরের আবার দরকার নেই। ওকে, সো তোমার সাথে তো দেখতাম অনেক মানুষ তোমার কাছে শেয়ার বিজনেস নিয়ে জ্ঞান নিতে আসে। হ্যাঁ, এখনো আসে। তো তারা তোমার সন্ধানটা কিভাবে পায়? এটা তো আসলে কথায় কথায় বের হয়ে যায়, মানে এটা এমন না যে কোনো ব্লগ লিখি বা ওই ধরনের কোনো কিছু থেকে না, ওয়ার্ড অফ মাউথ যেটা। তোমার সাথে অনেক দিন আগে আমি একটা অডিও পডকাস্ট করছিলাম, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, ওকে। সেই আলাপটা বেশ ইন্টারেস্টিং আলাপ ছিল, সেই জিনিসগুলোর কথা সংরক্ষিত নাই, যে কারণে আমি ভুলে গেছি যে তোমার কি কি জিজ্ঞেস করছিলাম। বাট এখন আমার এই মুহূর্তে যেটা মনে করতেছে যে তোমার ইনভেস্টমেন্ট বলতে লোকজন সাধারণত সেই সব জায়গাতেই ইনভেস্ট করে যেখান থেকে সে রিটার্ন ফিউচারে জেনারেট আসবে। সো তোমার ইনভেস্টমেন্টগুলো আসলে কি ল্যান্ড প্রপার্টির বাইরে তুমি কোথায় কি ইনভেস্ট করো? ল্যান্ড আর স্টকের বাইরে কোথাও ইনভেস্ট করি না। ইভেন আমি মানে ফ্ল্যাটেও খুব একটা ইনভেস্ট করি না, কারণ ওটা ডেপ্রিসিয়েশন বেশি, ল্যান্ডের তো ডেপ্রিসিয়েশন নাই। বা মানে আমাদের ইকোনমিক্স টিচার বলতেন আর কি, হ্যাঁ, যে খেয়াল করলে দেখবা যে তোমার দাদা যেই বাড়ি বানাইছে অন এন এভারেজ আর কি, তোমার বাবার কি সেটা পছন্দ ছিল, বা তোমার বাবা যেটা বানাইছে এটা তোমার পছন্দ, তাহলে তোমারটা তোমার বাচ্চারও পছন্দ হবে না। আসলেও তো টেকনোলজি অনেক ফাস্ট চেঞ্জ হচ্ছে, এই কারণে বাড়ি টাড়ির দিকে খুব একটা আগ্রহ নেই। আচ্ছা, তো টাকা হইলো আর জমি কিনে রাখলাম, মানে এইটার মধ্যে আসলে ইন্টেলিজেন্সের জায়গাটা কোথায়? না, ইন্টেলিজেন্সের জায়গা বহু আছে, মানে বাংলাদেশে মানুষ যেভাবে করে এটাই বোঝার চেষ্টা করতে, মানে অনেকটা ওই স্টক মার্কেটের মতোই। হ্যাঁ, যে আমি তো চাইলে লটারি করেও শেয়ার কিনতে পারি, আবার হচ্ছে যে আসলে অ্যানালাইসিস করতে পারি, যে প্রথমে ম্যাক্রো ইকোনমি, তারপরে ইন্ডাস্ট্রি, তারপরে ইন্ডিভিজুয়াল কোম্পানি। তো জমিতেও আর কি, হ্যাঁ, যে আসলেই ওই জায়গাটার মৌজা রেট কত, এটা গত 10 বছরে কিভাবে চেঞ্জ হয়েছে, কি কি কানেক্টিভিটি আসছে, ল্যান্ডের তো প্রাইস বেসিক্যালি কানেক্টিভিটির কারণে বাড়ে, লোক কি পরিমাণ থাকছে, এই ধরনের মানে যথেষ্ট হিসাব নিকাশ করে ইনভেস্ট করার যথেষ্ট সুযোগ আছে। বাট এটা আমি শিওর যে যারা অনেক বড় বা যারা আসলে এই রিলেটেড সাবজেক্টের কাছাকাছি পড়ে, সিভিল হোক যাই হোক, তারা ওইগুলা আমার মনে হয় না কি ওইগুলো গুরুত্বই দেয় আর কি। সবাই আসলে ওই সারা জীবনে একটা কেনা দরকার, 2টা কেনা দরকার, হ্যাঁ, বা ইনটিউশন থেকেই করে যাচ্ছে, অনেকে ভালো করতেছে আর কি, করার সুযোগ আছে। না মানে আমি তোমার শেয়ার বিজনেসের আমি যেটা বিশ্বাস করি, বরং যদি কেউ ফুল টাইম বিজনেস করে, ওখানে হয়তো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে বেশি, এইটা নিঃসন্দেহে রেসপেক্ট করার মতো বিষয়। ওখানে কিন্তু চাইলেও এত মেধা খাটানো যায় না, তোমার মেশিনের ক্যাপাসিটি এত, তোমার র মেটেরিয়াল আছে, মানে তোমাকে এটা বানাইতেই হবে, বসায় রাখলেই বরং লস বেশি, এই ধরনের কিছু বিষয় আছে। কিন্তু ল্যান্ডে তো বললামই যে হ্যাঁ, যেমন আমার ধারণা এখান থেকে আরও বেশি প্রাইস ফল করবে, কারণ ইকোনমিক সাইকেল তো নেগেটিভে, এই নেগেটিভ শেষ হওয়া পর্যন্ত প্রাইসও ফল করতে থাকবে। তো এইগুলো বোঝার জন্য অবশ্যই ডিপ লেভেলের নলেজের প্রয়োজন আছে। তাহলে যারা এখন জমি কেনাবেচা করতেছে, এদের কি তাহলে আগামী 4-5 বছর খুব খারাপ সময় মধ্যে যেতে হবে? এটা কিন্তু শুধু জমিতে না, আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষজন ওভার ইনভেস্ট করার চেষ্টা করে। ইনভেস্টে কিন্তু ক্যাশ হোল্ড করা
বসে থাকা, হ্যাঁ, বেটার অপরচুনিটি আসা মাত্র গ্র্যাব করতে পারা, এগুলো হচ্ছে মেইন স্কিল। এগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি, আমি নিজেও পিছিয়ে আছি আর কি। তো তুমি যেটা বলতেছিলে যে বাংলাদেশের লোকজন অতিরিক্ত ইনভেস্ট করে, তো বাংলাদেশের লোকজন এত টাকাই বা কোথায় পায়, আর কি এমন ইনভেস্ট করে? না, অতিরিক্ত ইনভেস্ট বলতে ক্যাপাসিটি অনুযায়ী, মানে ধরো হ্যাঁ, যে কেউ যদি ইনকামের 30% 40% ইনভেস্ট করে, আসলেই তার বাচ্চারা প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা, বা তার নিজেরই গ্রোথের জন্য যা করা দরকার সেগুলো করছে কিনা, কোনো কিছু না করে শুধু ইনভেস্ট করতে থাকলে তো হবে না। ইনভেস্ট করার আগে প্রথমে হচ্ছে তার সেভিংস থাকতে হবে। সেভিংস কোথা থেকে আসবে? সে যা ইনকাম করতেছে সেখান থেকে পুরোটা খরচ করবে না, সারপ্লাসটা তার সেভিংস। এই স্টেপগুলো আসলে ওইভাবে মেনটেন করা হয় না। ওকে, তো তোমার এই যে ইনভেস্টমেন্ট সংক্রান্ত নলেজ বা ইনভেস্টমেন্ট সংক্রান্ত তোমার যে আন্ডারস্ট্যান্ডিং, এইগুলোর পেছনে তোমার কোনো মেন্টর আছে নাকি তুমি এগুলা নিজে নিজেই লার্ন করছো? না, এখন আর তেমন কোনো মেন্টর নাই, বাট মানে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট বা অনলাইনে কোর্স বিশেষ করে প্রচুর, সেগুলো একটু বলো। কোর্সেরা থেকে করি, ইডিএক্স থেকে করি, হ্যাঁ, এবং মানে যে ডিরেক্ট স্টক রিলেটেড কোর্স করাচ্ছে, বললাম তো যে ইকোনমিক্স রিলেটেড কোর্স, হ্যাঁ, বা সাইকোলজি রিলেটেড কোর্স, এই ধরনের কোর্সগুলো করি। কোথায় কি কোর্স করছো একটু স্পেসিফিক বলো তো, মানে ওই কোর্সের কন্টেন্ট কি বা ওইখান থেকে কি, মানে যেমন ইউডেমি থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর একটা কোর্স না হলো 6-7 বছর আগে করছে, এটা এখনও আমি মাঝে মধ্যে দেখি, কারণ আসলে রিলিভেন্ট আর কি, মানে টাইম টু টাইম সিচুয়েশন যখন চেঞ্জ হয় দেখা যায় যে ওই থিওরিটা এখন বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এইভাবে করি। ইডিএক্স থেকে ইকোনমিক্সের উপর 2টা কোর্স করেছি, আইবিএম থেকে একটা করেছি, হার্ভার্ড থেকে একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স, বা এই টাইপের। মানে একদম ফুল কোর্সটা করতে হবে, সার্টিফিকেট পাইতে হবে, ওইটা না হোক, মেন কি যেগুলো এগুলো করি। মানে সব জিনিস আসলে সার্চ করে শেখার সাথে একটা হচ্ছে যে একটা অর্গানাইজড কোর্স থেকে, হ্যাঁ, আউটলাইন থেকে অনেক কিছু শেখা যায়। সো তুমি একজন প্রতারক। আর আমার প্রথম ইন্ট্রোডিউস কিন্তু ওই যে সাফি, হ্যাঁ, ওর কাছ থেকেই আর কি, ওর কাছেই বেসিকগুলো শিখছি, যদিও সে নিজেই এখন স্টক মার্কেটে নেই। হ্যাঁ, সাফির গল্পটা আমি একটু পরে আসতেছি, কিন্তু তার আগে আমার জানা দরকার যে তুমি একজন প্রতারক, হ্যাঁ, তোমার সাথে ঘনিষ্ঠতা থাকবে সব বাটপার কিছু লোক, কিন্তু তোমার ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে যে একটু প্যারা নর্মাল টাইপ লোকজনের সাথে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটার কারণ কি, মানে কি তুমি বাটপার লোকের সাথে আমার সম্পর্ক কিন্তু খারাপ না। বাটপার প্রকৃতির লোকজনের সাথে কি তুমি ডিসকমফোর্ট ফিল করো? না, এই ধরনের কোনো বিষয় না। ফিল করো, ঠিক কি কারণে তোমার সাথে বাটপার লোকের সাথে সম্পর্ক কিন্তু খারাপ এমনটা না, আমি বাটপার লোকের সম্পর্ক এনজয় করি আর কি। আমার প্রশ্ন একটা মানুষ কতটা খারাপ হইতে পারে, কেন খারাপ, এটা আমার ভালো লাগে আর কি চিন্তা করতে। আমার প্রশ্নটা হচ্ছে যে বাটপার প্রকৃতির লোকের চাইতে আমাদের মতো প্যারানর্মাল টাইপ লোকজনের সাথে তোমার ঘনিষ্ঠতা বেশি কেন? এটা কি, মানে তুমি আমাদের সার্কেলে নিজে একটু বিরাট হনু এই টাইপ কিছু প্রমাণ করতে চাও? না, মানে এটা হচ্ছে যে এই সার্কেলটা আমি কমফোর্ট ফিল করি, এটাই মেইন ব্যাপার। থেকে তোমার প্রতারণা কোনো কাজে আসবে? হ্যাঁ, বাটপার প্রকৃতির লোক থাকলে বরং তুমি আরো বড় সড়ো প্রতারক হতে পারতা। যে দুজন মিলে একখানে গিয়ে টোপ ফেললাম, বড় একটা মাছ ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এই জায়গায় তুমি এরকম স্কেপটিক কেন? না, স্কেপটিক না, ওই ধরনের কোনো বিষয় আমার আসলে আগ্রহই নাই। আর ঘটনা হচ্ছে যে একটু প্যারানর্মাল টাইপের লোকের সাথে আমি আসলে কমফোর্ট ফিল করি, জার্নিটা এনজয়েবল আমার জন্য। এই যেমন মাহমুদ ভাই বেসিক্যালি ওনার যাওয়ার কথা অস্ট্রেলিয়া, উনি আমার এইসব কথাবার্তা শুনে উনি ওগুলো বাদ দিয়ে দেশে সরকারি চাকরি শুরু করছেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং ওনার সাথে আমার এখনও খুব ভালো সম্পর্ক। এবং আমি ওনার সাথে সেই মাতার বাড়ি গভর্নমেন্টের প্রজেক্ট, মানে গভর্নমেন্টের সব প্রজেক্টে তো এমনিতে ঢুকা যাবে না, কোনো না কোনো বড় ভাই ছোট ভাই ফ্রেন্ড এইভাবেই ঢুকছি, কিন্তু ওনার মাধ্যমে সবচেয়ে বেশি জায়গায় গিয়েছি আর কি। তোমারে আমি 21 সালে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানিতেও কনসালটেন্ট হিসেবে একটা কাজ করার ব্যবস্থা করে দিচ্ছিল, সম্ভবত 3 মাস বা 4 মাস কাজও করছো। হ্যাঁ, করছি। তো তুমি তো ওইখানেও ফেল মারছো। হ্যাঁ, মানে ওই সেম ব্যাপার আর কি, মানে এমন না যে ফেল মারছি, কারণ আমি যখন আর যাই না, এরপরও ওখানকার এমডি ইলিয়াস ভাই আমাকে ফোনও করছেন, হ্যাঁ আমিও যাবো বলছি, কিন্তু দিনাজপুরে থাকি এই কারণে আর যাওয়া হয়নি। এটা আসলে অলসতাটাই মেইন কারণ, অন্য কোনো কিছু না। ওকে, তো আমরা সবসময় বইপত্রে পড়ি যে অলসতা হচ্ছে সব মানে সুকর্মের নাশ করে এবং অলস লোক জীবনে কখনো উন্নতি করতে পারে না। আমাদের পৃথিবীতে উন্নতির যে প্যারামিটার, সেখানে তো টাকা পয়সা থাকলেই সে মোটামুটি জীবনে উন্নতি করতে পারছে। তো তুমি উন্নতি কেমনি করলা? তোমার উন্নতি কি তাহলে এই প্রভার্বের ব্যতিক্রম? না, এটা আমার বিলিফটা আবার একটু ডিফারেন্ট। মানে ধরো কথার কথা যে সবচেয়ে পরিশ্রমী প্রাণীকে গাধা, তাই না? কিন্তু প্রাণী জগতেও দেখা যায় রাজত্ব করতেছে কারা? সিংহ, বাঘ, ওরা হয়তো দিনে 18 ঘন্টা 20 ঘন্টা ঘুমাই থাকে। হ্যাঁ, বা আমাদের হিউম্যান সোসাইটিতেই যত দিনমজুর আছেন, হ্যাঁ,
তারাই তো সবচেয়ে বেশি পরিশ্রম করেন, কিন্তু কই তারা তো উন্নতি করেনি। পরিশ্রম অবশ্যই করতে হবে, মানে আমি পরিশ্রম না করার কারণে আমি প্রচুর সাফারও করছি। পরিশ্রম মানে কি শুধু গায়ে গতরে খাটা নাকি? ধরা যাক আমি যদি এখন স্কয়ারের এমডি কথা বলি, স্কয়ারের এমডি হয়তো সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সে মিটিং কিছু করতেছে, এটা কি পরিশ্রম না? না না, অবশ্যই ওইটাই তো বলছি। কিন্তু কথার কথা যে এই পরিমাণ পরিশ্রম করে স্কয়ারের এমডি বা স্কয়ার যা প্রফিট করতেছে, স্কয়ার নিজেও আমি তার ব্যালেন্স শিটে আরো 2-3 বছর আগেই দেখছি যে 4,000 কোটি টাকা এফডিআর করে রাখছে। তো ওই টাকা থেকে যে রিটার্ন আসতেছে এত দৌড়ে করে তো আসতেছে না। আমাদের হয়তো ইনভেস্টমেন্ট ছোট, তা আমরা এফডিআর করাচ্ছে এইখানে রাখছি আর কি, বা এইভাবে গ্রো করাচ্ছে, এই বিষয়টা। মানে পরিশ্রম অবশ্যই করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। না করার কারণে আমি নিজেও জীবনে বহু সাফার করছি। সো এটা মানে কোনো সুযোগই নেই। কিভাবে সাফার করলা? তুমি ল্যান্ড প্রপার্টি কিনছো, তুমি আরো কোথায় কোথায় ইনভেস্ট করবা না, শেয়ার বিজনেসে তুমি পড়ে আসছো। ইনফ্যাক্ট শেয়ার বিজনেসের যে ধরনটা, এটাকে যদি আমি একটা দাবার মতো একটা গেম হিসেবে চিন্তা করি, তোমার তো এটার পেছনে প্রচুর স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়। সো তাহলে তুমি নিজের অলসিবা কেন বলতেছো? মানে তুমি কি এই ওই সেন্সে না, মানে আমি বললাম যে মানে মানুষ তো আসলে সোশ্যাল লাইফ বলতে বোঝে যে হয় চাকরি করতে হবে না হয় ব্যবসা করতে হবে। আমি তো সেটা করতেছি না, ওই সেন্সে বলতেছি। এটা তো থাকবেই কিছু পার্সেন্টেজ, তো হ্যাঁ আমি যা করছি তার চেয়ে তো মানুষ অনেক বেশি ভালো করছে, কিন্তু আমার আসলে এইটাই ভালো লাগে। কিন্তু তুমি এত টাকা পয়সা হয়, তুমি এত কৃপণ কেন? তুমি আমাকে এই যে ইন্ডিয়া যাওয়ার সময় এত অনুদান, আচ্ছা হ্যাঁ এটা কিন্তু 1300 টাকা অনুদান দিলে, হ্যাঁ এর কারণ কি? আচ্ছা এটা তুমি শুরুতে ইন্ট্রোতেই বলতেছিলে আর কি। এটা কিন্তু প্ল্যানটা ছিল এরকম যে আমি সহ যাব, গিয়ে ভালো মতো আর কি খরচ টরচ, হ্যাঁ এই, বাট টাইমটা পুরোপুরি ম্যাচ করে নাই আর কি, যে কারণে আচ্ছা না ম্যাচ না করার যেটা কারণে, ওই যে বললাম যে আমার তো করোনার সময়টাতে পাসপোর্ট রিনিউ করা হয় নাই। পাসপোর্ট রিনিউ করতে করতে তোমার ফ্লাইটের টাইম চলে আসছে, এই কারণে আর পরে যাওয়া হয় না। এইটাই কারণ, অন্য কোনো কারণ না। আমি ইন্ডিয়া থেকেও ফোন করেছি, ফোন ধরো নাই কেন? ইন্ডিয়া থেকে ফোন করলে তো ফোন না ধরার কথা না। দেশে থাকতে হয়তো যে হ্যাঁ কালকেই পাসপোর্ট পাচ্ছি, হ্যাঁ তো পেয়ে একবারেই ফোন দেয়, এই ধরনের বিষয় ছিল। মানে প্রতারণার বিষয় এখানে ছিল না। না আমার সাথে তুমি কেন প্রতারণা করবো? আমি তো ধনী লোক না, আর আমি তো তোমার বন্ধু মানুষ। আমাদের এত বছরের সম্পর্ক, 20 বছরের সম্পর্ক। তো আমার সাথে তো তোমার না, বাট তোমার সাথে আমার একটা লম্বা ট্যুর করার ইচ্ছা আছে, মানে মোর দেন 1 মান্থ, সেটা যেখানেই হোক যেভাবেই হোক। না এই যে আমি যে ঠাকুরগাঁও গেলাম, ঠাকুরগাঁও তো তুমি আমাকে বিশাল সার্ভিস দিছিলা। এই হ্যাঁ হ্যাঁ, মানে দিনাজপুর থেকে গিয়ে তোমাকে নিয়ে পঞ্চগড় গেলাম, একদম তেতুলিয়া বাংলাবান্ধা পর্যন্ত, সেই পঞ্চগড়, সেই বাংলাবান্ধা, সেই তামিল সিনেমার মতো খেদ দেন বাইক না না, সেটা তো একটা খুবই মেমোরেবল ছিল ইন্ডিয়া ট্যুরের কিছুদিন আগে। না না সেটা তো বটে, তোমার সাথে তো আমার বাইকে করে নোয়াখালী যাওয়ার কথা ছিল। এই টাইপের তুমি ট্যুরের প্ল্যান করতে পারো। আমি আসলে বাইকে মানে দেশে একটা লম্বা ট্যুরে যাব, মিনিমাম 10-15 দিনের, হ্যাঁ এই, বা একসাথে যে 1 মাসের জন্য যেতে হবে এমন না, 1 সপ্তাহে এই বিভাগটায় গেলাম বা এরকম 2টা বিভাগে গেলাম, এই ধরনের একটা প্ল্যানের ইচ্ছা আছে আমার। আচ্ছা, তো যে আলাপটা করা দরকার সেটা হচ্ছে যে ওই যে বললাম যে তোমাকে দেখে আমার ছোট ভাই শেয়ার বিজনেসে গেছিল এবং সে ধরা হয়েছে। এই কয়দিন পরই দেখি শেয়ার বিজনেস ক্র্যাশ করে, এবং শেয়ার মার্কেট খুব চাঙ্গা আছে, সূচকের খুব হয়েছে ঊর্ধ্বগতি, এটা দেখি না। মানে এইটাও কি মানে ওই যে হয় না, বিভিন্ন জিনিস সেক্টর শুধু লসেই থাকে, বছরের পর বছর লসেই থাকে। তো শেয়ার বিজনেস কি সারা জীবন শুধু এরকম খারাপই থাকে? তাহলে এখানে এত মানুষ যাই বা কেন? আর এইটা খারাপ রাখা লাভ কার? কি লাভ? বাংলাদেশের আসলে ধরো একদম সংবিধানের যদি মূল মন্ত্রে যাও, 4টা পয়েন্টের মধ্যে কি আছে, এই মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, এই ধরনের আর কি, মানে সমাজতন্ত্রটাই বলতে যাচ্ছি। তো আমাদের দেশে আসলে কিছু লোকের, আমার ধারণা আর কি, যারা যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়ালও, তাদের বিশ্বাসটাই ওরকম যে পুঁজিবাদ হচ্ছে খারাপ জিনিস। এটার অনেক খারাপ দিক আছে, নাই এটা না, হ্যাঁ, আর পিওর পুঁজিবাদ তো কোথাও নাইও। তো আমাদের আসলে পুঁজিবাজারে পলিসি মেকই করে সোশ্যালিস্ট লোকজন, যেমন আমাদের সেন্ট্রাল ব্যাংকে বেশিরভাগ তো আর্টস ফ্যাকাল্টির লোক যায়, তারা আসলে ইকোনমিক্সের কতটুকু বুঝে, সবাই না অবশ্যই, ব্যতিক্রম আছে, হ্যাঁ এইটা একটা। আরেকটা হচ্ছে আমাদের স্টক মার্কেট কখনোই ভালো করে না কেন, মানে অ্যাটলিস্ট এক্সপেক্টেড লেভেলে, ইভেন আশপাশের দেশের সাথে, আমরা উন্নত দেশের সাথে কম্পেয়ার যদি নাও করি, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, হ্যাঁ, এখানে পয়েন্ট মেজর যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটকে জোর করে মাঝে মধ্যে ভালো করানোর চেষ্টা করা হয়। এবং এই করোনার সময় থেকে ফ্লোর প্রাইস দিয়ে প্রাইস ধরে রাখা, উপরে উঠায় রাখা, এরকম বহু কিছু করা হয়েছে, যেটার অটোই ন্যাচারাল কিছু কারেকশন চলে আসে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে মানে ইন্ডেক্স যেটা,
এইটা আসলে বিভিন্নভাবে ক্যালকুলেট করা যায়। তুমি মনে করো বেজ ধরে নিলে 1000, তো আরেকজন বেজই ধরলো 100, তো দেখতে তো মনে হবে যে 100 মানে অনেক কম, বাট বিষয়টা তো ওরকম না। বাংলাদেশের মার্কেট কিন্তু খুব একটা খারাপ করছে এমন না, মার্কেটটার ভোলাটিলিটি একটু বেশি। যারা মানে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এই জিনিসগুলো বুঝে বা অ্যাপ্লাই করতে পারে, মার্কেট কিন্তু থিওরি অনুযায়ী চলে। মার্কেট কিন্তু শুধু গ্যামলিং দিয়ে চলে এরকমটা না, বরং গ্যামলিংয়ে যারা গেছে এরকম বহু লোক আমি চিনি আর কি। একবার আসে একবার যায়, মানে স্টেডি কোনো গ্রোথ নাই, তাহলে ওইভাবে আসে লাভই বাকি কতটুকুই লাভ। এই যে 20 বছর ধরে তুমি শেয়ার বিজনেসের সাথে এত ডিপলি কানেক্টেড, এত সময় দাও, এখানে তুমি মজাটা পাইলে কি? যেটা তুমি দেখা যায় ঘুরে ফিরে তুমি চাকরি করো, ল্যান্ড কিনো, যাই করো, শেষ পর্যন্ত ঘুরে ফিরে তুমি আবার স্টক মার্কেটে ফেরত আসো। এইখানে এই নেশার পেছনে কারণটা কি আছে? এই জাদু নেশা বলতে আমার ক্ষেত্রে রিটার্ন আছে, বললাম তো যে মিনিমাম 20-25% রিটার্ন যদি ধরি তো খারাপ তো না। মানে নিশ্চয়ই কোনো না কোনো ম্যাথমেটিক্যাল কোনো আছে, অবশ্যই মানে গেমটা পাওয়া যায়। ম্যাথমেটিক্যাল মডেলের ব্যাপার তো আছে। মানুষ শুধু টাকা নিয়ে তো স্যাটিসফাইড থাকে না, তো নিশ্চয়ই সেখানে কোনো না কোনো ব্যাপার আছে যেটা তোমাকে আসলে স্পার্ক দেয়, যেটার কারণে তুমি হয়তো বারবার এখানে ফেরত আসো। ফেরত আসি না, মানে আমি এই মার্কেট থেকে আসলে গেছি একবারই, সেটা হচ্ছে যখন আমি MBA শুরু করছি। মানে আমার টার্গেটই ছিল যে যেহেতু আমার আন্ডারগ্রেডে পড়াশোনা সেভাবে করা হয় নাই, তাহলে এইবার আমি ভালো মতো পড়াশোনা করবো। এবং ওই সময়টা আমি আসলে পড়াশোনা এনজয় করছি অন্তত, মানে আসলে ওই সময়টা। হ্যাঁ, বলো যে তুমি বারবার ফেরত আসো কেন? মানে এখানে কি মধুটা আছে? মধু বলতে অন্য যে কোনো জায়গার চেয়ে সিকিউরড ভাবেই রিটার্নটা আসতেছে। মানে ধরো একটা ল্যান্ড, যে এটার প্রাইস 2 কোটি, কিন্তু বেচতে গেলে দরকারের সময় তো 1.5 কোটি তো বেচা যায় না। বাট মার্কেটে তো আমার 2 কোটি টাকা শেয়ার থাকলে 1,95,00,000 যে কোনো সময় আমি এনক্যাশ করতে পারতেছি। এইটা সবচেয়ে বড় বিউটি আমার ক্ষেত্রে। 2 নম্বর হলো যে কথার কথা আমার কাছে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা তো আমি কাজে লাগাই দিতে পারতেছি। কিন্তু আমি অন্য যে কোনো জায়গায় একটা ল্যান্ড কিনতে গেলে তো মানে এমওকিউ অনেক হাই। বা কথার কথা আমার এই মাসে আরো এক্সট্রা 5,000 টাকা বের করা দরকার, এটা তো আসলে ল্যান্ডে সম্ভব না। বিক্রি করতে হলে পুরোটাই বিক্রি করতে হবে, এরকম কিছু বিষয় আছে এই মার্কেটে। এই টাইপের মানে ছোট ছোট মানে নাম্বার একদম ব্লাডের মধ্যে ঘুরে বেড়ায় আর কি। তুমি এই যে এত ইনভেস্টমেন্টের কথা বলো, তুমি সঞ্চয়পত্র কেন না কেন? সঞ্চয়পত্র তো বাংলাদেশের মানুষের মনে হয় সবচেয়ে বেশি ইনভলভ থাকে এই সঞ্চয়পত্রের সাথে। না, সঞ্চয়পত্র আমার একটা সময় ছিল, আমি যখন চাকরি করতাম। সরে গেল এখন সঞ্চয়পত্র থেকে সরে যাওয়ার তেমন কোনো কারণ নাই, মানে আমার তো রিটার্ন 20-25% আসে, তাহলে 10-12% আমি আসলে যাবো কেন? এটাই মেইন কারণ, অন্য কোনো কারণ নেই। বাট বাংলাদেশের মানুষের জন্য আমি বিশ্বাস করি প্রথম ইনভেস্টমেন্ট হয় উচিত সঞ্চয়পত্র। কেন বলো তো? এই সঞ্চয়পত্র তো মানে সেই ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। এটা হচ্ছে স্টেট নিজেই এটার গ্যারান্টর। দেশ দেউলিয়া না হলে তোমাকে টাকা দেবে। তুমি যদি একটা কমার্শিয়াল ব্যাংকে টাকা রাখো, ব্যাংক দেউলিয়া হলে মনে করো তোমার 1 কোটি টাকা আছে, তোমাকে দিবে 1 লাখ টাকা ইন্স্যুরেন্স বাবদ আর কি। আর স্টক তো এগুলো হাইলি ভোলাটাইল, এটা তো আর সবার জন্য না, তাই না? সঞ্চয়পত্রের চেয়ে বেশি রিটার্ন সেফলি নাই। একদম রিসেন্ট টাইমে ট্রেজারি বন্ডে কিছু আসছে, বাট এগুলারও ঝামেলা আছে অনেক। যেমন সঞ্চয়পত্র মোটামুটি 10,000, 50,000 এগুলো দিয়েই কেনা যায়, কিন্তু ট্রেজারি বন্ডে 1 লাখের নিচে কেনাই যায় না। তো তুমি আইবিএতে এমবিএতে চান্স পাইছো, তার মানে তোমার যদি দেখা যায় তুমি তো আসলে মোটামুটি মেধাবী আছো, তাহলে তুমি কি একজন মেধাবী প্রতারক হিসেবে তো তুমি সেরকম মেধাবী হইতে পারলা না। না, মানে আমার যেই সম্ভাবনা সেই অনুযায়ী এখনো তেমন কিছু করতে পারি নাই, বাট আমার বিশ্বাস আমি সামনে ভালো করব। আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখি যে তুমি একজন বিশ্বের নাম করা একজন প্রতারক হবা। এই বাংলাদেশের প্রতারকরা কি করে? কিছু টাকা মেরা দেওয়া ছাড়া বড় কোনো স্ক্যাম কিন্তু করতে পারে। এটার কারণ কি বলতো? মানে টাকাটাই তাদের মেইন মোটিভেশন আর কি, এটাই মেইন কারণ। এই যে একজন কি বলে দেশের নাগরিকত্ব ছাড়া দিয়ে ওইখানে গিয়ে একটা, এটা মনে হয় আজকে দেখলাম, মানে গত 5-6 মাসে মনে হয় না হলেও 300-400 জন বাংলাদেশের নাগরিকত্বই ত্যাগ করছে। সবচেয়ে বেশি দেখলাম জার্মানির নাগরিকত্ব নিয়েছে, আর সবচেয়ে কম ইন্ডিয়ার 2 জন। জার্মানির 126 না কত, বণিক বার্তায় আজকে সকালে দেখতেছিলাম। তাহলে প্রতারণার জন্য খালি এই টাকা পয়সা মাইরা দেওয়ার, কিছু মানুষ খুন করার বাইরে কোনো ইনোভেটিভ প্রতারণা বাঙালিদের দ্বারা কি হবে সামনে? আমি তো ভাবছিলাম তুমি সেরকম কিছু করবা, তোমার যে ব্যাকগ্রাউন্ড ছিল বা তোমার যে কম্বিনেশন ছিল। না, আমি অবশ্য এখনো প্রায় আমরা 40-এ চলে গেলাম, এখনো যে তুমি কোনো বড় কোনো প্রতারণা করতে পারো না, এই খুচরা মুচরা প্রতারণা করতেছো। না, এই সময়টাই তো মেইন সময় আর কি, মানে 40-এর দিকে তো ইভেন নবী রাসূলরা নবুয়ত মেইনলি এই সময়টাতেই পেতেন আর কি। আমি বিশ্বাসী যে আগামী 5 বছরেই বড় কিছুই করবো। এই যে তুমি ইভ্যালিতেও ঢুকছিলা, ইভ্যালিতে তো মানে খুব ছোট আর কি। 2-5 লাখ 20 লাখ তোমার স্বভাব কেন বদলাইলো না? তুমি ইভ্যালিতে কেন গেছিলা? এটা ওই যে কিছু টাকা আছে দেই, যদি একটু রিটার্নটা বেশি আসে। ইভ্যালির ওই টাইমটাতে মনে হয় আমি কেবল চাকরি ছাড়ছি, তো তখন তো ওই যে সঞ্চয়পত্র এই সেই বিভিন্ন টাকা আছে।
আমরা কিন্তু কথার কথা যে আজকে 1 কোটি টাকা আসলে আজকে কিন্তু 1 কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করবো না, এটা ইনভেস্ট করার জন্য একটা সময় নেব। তো তার আগে টাকাটা বসে থাকাচ্ছে যদি কোথা থেকে হ্যাঁ কিছু বাড়তি আসে, বাট এটা আসলে আসে না। আমি দেখছি যে এটাতে আসলে আরো ফোকাস হারা হইতে হয়। হ্যাঁ, তো এই যে তুমি আবার ঢাকা থেকে পুরোপুরি দিনাজপুরে ফেরত চলে গেছো, ওইখানে কি ওইখানে গিয়ে কি কোনো আন্ডারগ্রাউন্ডে স্মাগলিং টাগলিং করতে? না না না, দিনাজপুর যাওয়ার মেইন কারণ হচ্ছে আমার মা কিন্তু মারা গিয়েছেন প্রায় 6.5 বছর আগে। মানে মা মারা যাওয়ার 2 বছর মতো চাকরি কন্টিনিউ করছি। নাকি ইন্ডিয়া থেকে কাপড় আনতেছো? না, হ্যাঁ মানে হিলি বর্ডার দিয়ে মশলা টশলা ওই ধরনের কোনো কিছু না। হ্যাঁ, বাবা অসুস্থ মানুষ, তখন অবশ্য অসুস্থ ছিলেন না, কিন্তু একা মানুষ। হ্যাঁ, বাড়ির প্রপার্টি অন্তত দেখাশোনা তো করতে হয়। আচ্ছা, এটাই মেইন কারণ, অন্য কোনো। তোমার সাথে এর আগে যখন কথা হয়েছিল তুমি ওই আফতাবনগরের ওই খোলা আবহাওয়াটা ওইগুলোতে থাকতা। আফতাবনগরে আবার তুমি দেখা যাচ্ছে তোমার জ্বর টর হলেও তুমি ওষুধ খুব একটা খাওয়ার পক্ষপাতী না। মানে আমার অসুখ বলতে তো জ্বর, সর্দি, কাশি বা পেটের সমস্যা এগুলোই, এবং এগুলো আমি নর্মালি ওষুধ খাই না, মানে খাই না বলতে গেলে। এবং মানে তুমি প্রতারক হইলেও তোমার সাথে সব ব্যাপারে আমার অমত থাকলো। করোনা ভাইরাস বিষয়ে তুমি আমি একমত ছিলাম, এটা আসলে একটা ওভার হাইপ জিনিস। তো তুমি কিভাবে নিশ্চিত হয়েছিল যে এই করোনা নিয়ে এত মাতামাতির কিছু নাই, এটা মানুষের মরার অসংখ্য কারণ আছে, করোনাও তার একটা? এটা তো আমার জানা মতে, আমি তো আর মেডিকেল লাইনের বা বায়োলজি লাইনের লোক না। হ্যাঁ, এটা তো সর্দিরই একটা ভ্যারিয়েন্ট আর কি। একটা ইনফ্লুয়েঞ্জা এত পাওয়ারফুল হইতে পারে না, মানে এটা আমার বিশ্বাসটা আরও স্ট্রং ছিল। এবার ডেঙ্গুতে তো আসলে প্রচুর লোক মারা যায়, অন্তত মিডিয়া তো ওইভাবে বোঝানোর চেষ্টা করে, খুব ভীতিকর ব্যাপার। বাট ডেঙ্গু বাংলাদেশে সবচেয়ে মনে হয় বেশি ভীতিকর ছিল কখন, ওই 18-19-এ করোনার আগের 1-2 বছর। ওই সময়টা আমরা হাতের ঝিলে ওই মশার মধ্যেই বসে বসে আড্ডা দিতাম আর কি। তো মশা কি কামড়ায় নেই? মানে অসুখ অবশ্যই আছে, জীবাণু অবশ্যই আছে, কিন্তু অসুখ নিয়ে ভয় পাইলে তো এমনিতেই মৃত্যু হয়ে যাবে। আচ্ছা, আর আচ্ছা, বুয়েটিয়ানদের নিয়ে মানে নন বুয়েটিয়ানদের একটা খুব কমন প্রশ্ন হচ্ছে যে তারা প্রচন্ড ইনস্টিটিউশনাল প্রাইডে ভুগে। সো তুমি তোমার লাইফে তুমি বুয়েটকে ভাঙাইছো, না এরকম ডেস্টিনি তোমার বুয়েটেন হিসেবে ডেস্টিনি আমাকে ভাঙাইছে, এমন তো না যে আমি বুয়েটে পড়ি এটা দেখে আমি ডেস্টিনিতে কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করছি। তোমারে আমরা দেখলে কি আরো কি বোঝার কোনো উপায় আছে যে আমরা বুয়েটেন? না, আমরা অবশ্য পিওর এক্সেপশন আর কি, মানে এতটা না, বাট মানুষ যতটা মনে করে ওরকম না। মানে বুয়েটের লোকজন যথেষ্ট ফ্রেন্ডলি আর কি। সো এই যে ইনস্টিটিউশনাল প্রাইড, হয়তো শুরুতে একটা ব্যারিয়ার থাকে, ওইটুকু ওভারকাম করতে পারলে যথেষ্ট ফ্রেন্ডলি, আমি তো অন্তত তাই বিশ্বাস করি। ওকে, মানে কথার কথা, যেমন সবচেয়ে বেশি জটিল লোক তো ধরা হয় প্রশাসনের লোকজনকে নাকি। হ্যাঁ, বাট প্রশাসনের লোকজন আমার কাছে যথেষ্ট ফ্রেন্ডলি মনে হয়েছে। ওকে, সো এই যে তুমি ঢাকা শহরে এত বছর থাকলা, ঢাকা শহর থেকে চট্টগ্রাম গেলা, তবে দিনাজপুরে চলে গেলা। সো দিনাজপুর তো আসলে বলা যেতে পারে মফস্বলী। তো দিনাজপুরে তুমি এখন কি করে খাও, মানে কিভাবে তোমার সময় কাটে? তোমার বিরক্ত লাগে না? না, মানে বিরক্ত বা বোরিংনেস জিনিসটা আমার মধ্যে নেই। মাঝে কিছু হতাশা ছিল না এরকম না, বাট এগুলো আর কি অটোই কেটে যায় আর কি। হ্যাঁ, আমার কাছে ভালোই লাগে। মানে দিনাজপুরের কোনো একটা উন্নতি আমি আসলে আশাও করি না। এই জেলাটার 180 কিলোমিটার হচ্ছে বর্ডার এলাকা, তো এত বেশি বর্ডার থাকলে তো, বা বর্ডার মানে তো একদম শেষ প্রান্ত, তো সেখানে আর কতটুকুই বা উন্নতি হবে? খুব বেশি উন্নতি হবে না। হ্যাঁ, কিন্তু আমি ওখান থেকে উন্নতি করবো এমন না, ওখানে থেকে আমার পিস অফ মাইন্ডটাকে কাজে লাগাই আর কি, বিভিন্ন জিনিস। দিনাজপুর থেকে তুমি তেঁতুলিয়া কিভাবে গেলা? দিনাজপুর থেকে তেঁতুলিয়া আসলে একদিন ওই বাইকে ঘুরতেই চলে যাওয়া, মানে একদম স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে যাওয়া। মানে ওই যে ওখানে দেখি তোমার জায়গা জমি না কি কি জানো তুমি বলতে, ছোট ছোট কিছু ইনভেস্ট আছে আর কি, মানে জায়গা। এদের তুমি কিভাবে চিনো? এই সব দেখেই তোমার মনে হয় যে তুমি বোধহয় ইন্ডিয়া থেকে কাপড় চলাচল করো। না, তেঁতুলিয়া যেটা হয়েছে যে মানে গিয়ে ওরকম একটা সাইনবোর্ড দেখে ফোন করছে। আচ্ছা, আমার এই সমস্ত কথাটা লোকজন আবার সিরিয়াসলি নিতে কিন্তু মুশকিল আছে। আমি নিলেও সমস্যা নেই, মানে নিলে কি হবে? আমি কিন্তু এগুলা ধরো কেউ মামলা করলো, ধরে নিয়ে গেল, যাওয়ার পর কি হবে? মেরে তো আর ফেলবে না, আর ফেললেই বা কি যায় আসে? আর অতটা উগ্র না। হ্যাঁ, একদিন তো এমনিও যেতেই হবে, একদিন তো চলেই যেতে হবে। আমি তেঁতুলিয়া গিয়ে একটা ওই যে জমির সাইনবোর্ড দেখে নাম্বার থেকে ফোন করছি। তো নর্মালি প্রথম নাম্বারটা থাকে মালিকের, নিচেই হয়তো তার হেল্পিং হ্যান্ডের, বাট উপরেরটাই ছিল মিডিয়ার নাম্বার। ওই মিডিয়ার সাথে কথা বলতে বলতে আমি তার বাসায় অনেক রাত থাকছিও, তার মাধ্যমে ছোটোখাটো কিছু। ওদিকে তো জমির দাম খুবই কম আর কি, এখনও তো অনেক কম। এই যে তুমি একজন প্রতারক হয়ে বিভিন্ন হুটহাট মানুষের বাসায় থাকার চেষ্টা করো, আমি যে থাকি আমার তো টাকা পয়সা নেই, ফলে আমার কোনো ভয় নাই, কিন্তু তুমি তো ধনী লোক, তোমার যদি কেউ ট্র্যাপে ফেলে তোমার অর্থ আত্মসাৎ করে বা তোমার কোনো ক্ষতি করে, এইগুলো আমার কাছে মনে হয় কি অনেকটা ওই যে অশোকের ভয়ের মতোই আর কি। মানুষ আসলে অতটা খারাপ না, বললামই তো। হ্যাঁ, মানে কথার কথা, যে খারাপ তার সাথেই মানুষও আসলে খারাপ আর কি, এরকম ব্যাপারটা। এই ধরনের ইনসিকিউরিটিতে আমি কখনো পড়ে নেই, বা এই ধরনের কোনো ইনসিডেন্টস আমার জীবনে কখনো ঘটেই নেই আর কি।
কিন্তু এই যে আমাদের এই শো দেখে যদি এখন লোকজন তোমার টার্গেট করে, তখন সেটা নিয়ে তোমার প্ল্যান কি? না, এরকম আশা করি হবে না আর কি, আর হলেও সমস্যার কিছু নেই। হ্যাঁ, ওকে। সো আমরা আবার ফাটকা বিজনেসের জায়গায় ফেরত আসি, যে এই যে তোমার বারবার শুধু ফাটকা বিজনেসের প্রতি ইন্টারেস্ট, এটার কারণ কি? মানে তোমার কি অস্থিরতা নাকি লোভ বেশি? ঠিক কি কারণে তুমি শুধু ফাটকা বিজনেসেই বারবার জড়ায় পড়ো? অস্থিরতা বা গ্রিডটাই আর কি, এই ক্ষেত্রে গ্রিডটাই মেইন ব্যাপার, যেই কারণে বারবার যাওয়া হয়েছে। বাট ওই ইভেলের পর থেকে আর কখনো যাওয়া হয় না, এবং আশা করি আর কখনোই যাওয়া হবে না। কিন্তু তোমার লাইফস্টাইল যদি দেখা হয়, তুমি তো লাইফে তো তুমি খুব যে এক্সপেন্সিভ লাইফ লিড করো না, আমি তো মানে হ্যাঁ তোমার একেবারে ডাউন টু দ্য আর্থ লাইফ না, কোনো কিছু না। আমি সিগারেটই কখনো হাতেই ধরি নাই, নেশা নাই। তাইলে এই গ্রিড দিয়ে তুমি কি করো? মানে এই যে এত তো গ্রিডের কথা যদি বলি, গ্রিড আর ফিয়ার এই দুটো তো মনে হয় মানুষের সবচেয়ে বেসিক ইনস্টিংক্ট আর কি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এটা কন্ট্রোলে রাখতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে যারা আসলে টাকা পয়সার একটা গ্রিড থাকে, ক্রেভিং থাকে, তারা তো সেটা নিয়ে কিছু না কিছু করতে চায়। হয় সেটা তারা ইন্ডাস্ট্রি করে, অথবা কোথাও ইনভেস্ট করে, অথবা নিজেরা ইলেকশনে দাঁড়াবে বা ফ্যামিলি মেম্বারকে শো করবে। আমার কোনো শো অফের ব্যাপার নাই যে কাউকে দেখাবো, এরকম কোনো ব্যাপার নেই। এইসব গ্রিড করে তুমি বারবার শুধু এই ফাটকা বিজনেসে যাও কেন? এটা বোঝার চেষ্টা করতেছি। এটা হয়তো ওই অস্থিরতা থেকেই আসে আর কি, নাকি? তবে এটা এখন আর নাই, কিন্তু এগুলা সবই কি প্রি কোভিড এর গল্প নাকি জিনিসটা এইভাবে দেখা যাইতে পারে যে তোমার হচ্ছে, যেহেতু তুমি একটু ইন্ট্রোভার্টেড, তারপরে হচ্ছে কিছুটা লোনলি টাইপের, ফলে তোমার কাছে টাকা পয়সা থাকলে লোকজন তোমাকে প্রাধান্য দিবে, তোমার মধ্যে একটা ক্ষমতা তৈরি হবে, ফলে তোমার এই গ্রিডটা কি আসলে পাওয়ারের প্রতি গ্রিড থেকে আসছে? না, আমার ক্ষেত্রে এই ধরনের বিষয় থেকে আসেনি। আসলে তো এত ডাউন টু দ্য আর্থ লাইফ লিড করার চেষ্টাই করতাম না। চেষ্টা না, এটাই আসলে আমি ডাউন টু দ্য আর্থ না বলে ছদ্মবেশও বলা যেতে পারে। যদি আমি বলি যে ছদ্মবেশ, কেউ যদি ছদ্মবেশ চিন্তা করে, মানে যে এইভাবে থেকে আমি এরকম করবো, এরকম কোনো প্ল্যান যদি থাকে, তাহলে সেটা হতে পারে, বাট ওটা আমার মধ্যে নেই। আচ্ছা, তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? মানে তুমি তাহলে কেন বারবার মানে বাংলাদেশে এমন কোনো ফাটকা বিজনেস আছে যেটার সাথে তুমি ছিলে না? মানে একই সময় হয়তো 5টা ছিল, মিনিমাম একটাতে আমি ছিলাম আর কি। হ্যাঁ, তো এরকম না, এটা ঠিক যে মানে যখন থেকে আমার ইনভলভ হওয়ার বয়স হয়েছে, তখন থেকে যখন যেটাই ছিল, হ্যাঁ, ধরো ওই যে ডেস্টিনি হোক, হ্যাঁ, ডেস্টিনির পরে ইভেলি হোক, হ্যাঁ, সেটা তো বলতেছি যে বাংলাদেশ এমন কোনো ফাটকা বিজনেস। এটা হয়তো আরেকটা পয়েন্ট থাকতে পারে, যেহেতু আমি স্টক মার্কেটে মানে খুব ডিপলি ইনভলভ, সো আমার আসলে ওই ব্যাপারটা আছে যে কোন কোম্পানির কোথায় কি হচ্ছে এটা আমাকে বুঝতে হবে। এখন বোঝার জন্য আসলেও মনে করো একটা রিক্সাওয়ালা দিনে এই মুহূর্তে কয় টাকা ইনকাম করতেছে, আগে সে 1200 করতে, এখন কি 800 করতেছে না 1500 হয়ে গেছে, এই জিনিসগুলো বোঝার দরকার থেকেও, মানে এগুলো তো মানুষ থাকে, এই ধরনের কোনো বিষয় হয়তো অবচেতনে থাকতে পারে, মানে এটা এরকম সচেতন কোনো বিষয় না। এটা তো পোস্টমর্টেম মনে হচ্ছে, মানে এটা তো না, মানে এটা আমিও কখনো ওইভাবে করি না, বাট এটা মানে এখন ডিসিশন আর কি, যে না, সামনে যত লুক্রেটিভ অপশনই আসুক, হ্যাঁ, যেমন এই যে ডেস্টিনি তো মনে হয় ব্যাক করছে আর কি, রফিকুল আমিন ছাড়া পাইছে, বাট ওই ধরনের আর কোনো আগ্রহ নেই যে একটু খোঁজ নিয়ে দেখি কি অবস্থা, যাওয়া যায় নাকি। ইন্টারেস্টিংলি যে আমি অনেকের সাথে কথা বলছি যে ডেস্টিনির ট্রেনিংটা নাকি খুবই এফিশিয়েন্ট এবং খুবই সুপার। তো তোমার ডেস্টিনির যে ট্রেনিং, না আমার কাছে তোমার অভিমত কি? এগুলো আমার কাছে খুব একটা মনে হয় না। শোনো, ঘটনা হচ্ছে যে মানুষের কাজ করার প্রয়োজনে যখন যেটা প্রয়োজন সে সেটা শিখেই যায়, হ্যাঁ, যে এই জিনিসটা দিয়ে গ্লোরিফাই করা, এগুলোর আমি পক্ষপাতী না। আর ডেস্টিনির কিন্তু এমডি রফিকুল আমিন বাইর হওয়ার পর বলছে আর কি, হ্যাঁ, যে আমাকে এইভাবে এত 12 বছর ধরে বিচার ছাড়া, মানে আমি দোষী হইলে আমাকে শাস্তি দেখ, এবং সে ব্যাখ্যাও দিয়েছে কিন্তু যে টোটাল যেই টাকার অভিযোগ, সেই টাকা কত টাকা সে কমিশন হিসেবে দিয়েছে, কত টাকা ল্যান্ড পারচেস করছে, কত টাকা এলসি করছে, সব হিসেবে দিয়েছে ঠিক মতো। বাট যতই হোক, একটা সিস্টেমকে টোটালি ডিসরাপ্ট করা যায় না। হ্যাঁ, মনে করো বাংলাদেশে ব্যাঙ্কগুলোর রেট এরকম, সঞ্চয়পত্রের রেট এরকম, এখান থেকে তুমি ডাবল কিছু দিবা, ইনস্টিটিউশনালভাবে এটা সম্ভব না। কেউ ব্যক্তিগতভাবে তার 10 গুণও করতে পারে, ওইটা আলাদা গল্প। আচ্ছা, তো সোসাইটিকে ডিস্টার্ব করার মতো অনেক কিছু ছিল, মানে ডেস্টিনির কারণে আসলে বহু মানুষজন পড়াশোনায় ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তা আমার তো মনে হয় টিকে থাকলে এগুলো আরো ক্ষতি হইতো আর কি। হ্যাঁ, টাকাই তো জীবনে সব না, টাকার অবশ্যই প্রয়োজন আছে, কোনো ডাউট নেই। সবাই শুধু লাল টাই না, হ্যাঁ, স্যান্ডেলের সাথে টাই, হ্যাঁ, এই ধরনের অনেক অ্যাবনর্মালিটি ছিল, ওইটা পয়েন্ট না। মেন ব্যাপারটা হচ্ছে যেভাবে হোক টাকাই মুখ্য বিষয়, হ্যাঁ, বা পাওয়ারই মুখ্য বিষয়। এই জিনিসগুলো যারাই প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদের কারণে সোসাইটি ক্ষতিগ্রস্ত হয়, তারাও পানিশড হয়ে যায়।
লাস্ট গভর্নমেন্ট। সো তুমি যেহেতু একজন পটেনশিয়াল ফটকা, সো আমাকে বলো তো বাংলাদেশের লোকজন এই বারবার প্রতারিত হওয়ার পরেও বাংলাদেশ, তুমি যেমন ভুল থেকে শিক্ষা নিয়েছো বলতেছো, কিন্তু এখন পর্যন্ত ভুল থেকে শিক্ষা নেয় না তো, নেয় না বা নিবে না, এটা আমি শিওর যে আবারও স্ক্যাম আসলে বাংলাদেশের মানুষ আবারও ঝাঁপায় পড়বে। এত স্ক্যাম কেন হয় বাংলাদেশে? লোকজন কি এরা টাকা খরচ করার জন্য মুখিয়ে থাকে, নাকি কি ঘটনা হয় এরা, নাকি এরা জীবন নিয়ে এত ইনসিকিউর যে কেউ একজন তাদের একটু আশার বাণী শুনে তারা এরকমই হয়ে যায়? ঘটনাটা কি ঘটে? এই ধরনের ব্যাপারই আর কি, যে মানে কেউ তাদেরকে রেস্কিউ করবে, তারা নিজেরা যে কিছু একটা করতে পারে এই বিশ্বাসটা আসলে না। ইভেন অনেক শিক্ষিত লোক, অনেক রিচ লোক, সেও আসলে সহজেই আরেকজনের প্রতারণার ফাঁদে পড়ে যায়। এই প্রবলেমটা বাংলাদেশে আসলেই অনেক বেশি। এটা হয়তো সব গরিব দেশগুলোতেই থাকে, বাট স্টিল বাংলাদেশে মনে হয় অনেক বেশি। আমার তো মনে হয় না যে আফ্রিকার মতো গরিব দরিদ্র মহাদেশ বা দেশেও এই প্রবলেমগুলো এতটা, আমাদের এখানে যতটা। আচ্ছা, এমএলএম তো বোধহয় প্রথম শুরু হয়েছিল মালয়েশিয়ায়, না না কোথায় শুরু হয়েছে এমএলএম? না, এটা আমার জানা মতো যে 1938 সালে কি কার্ল রেইনবোর্ড নামে একজন সায়েন্টিস্ট আর কি, মানে ওনার ওষুধ ইয়ে করার জন্য, আর পরবর্তীতে বড় কোম্পানি হিসেবে এমওএ কর্পোরেশন, এটা সম্ভবত আমেরিকান কোম্পানি। আচ্ছা, বাট মালয়েশিয়া মনে হয় এটার একটা তীর্থভূমি টাইপের ছিল আর কি। হ্যাঁ, ওকে। সো এমএলএম এর যে কনসেপ্টটা, এক হাত এই ডান হাত বাম হাতের যে কনসেপ্টটা, সো এই এমএলএম এর কনসেপ্টটাকে যদি তুমি করতে চাই, অ্যাসেস করতে চাই, এই কনসেপ্টটা নিয়ে তোমার মূল্যায়ন কি? এই কনসেপ্টটা থিওরিটিক্যালি হয়তো পারফেক্ট, হ্যাঁ, বাট প্র্যাকটিক্যালি এগুলো সম্ভব না। কারণ সব মানুষ বিপণনের স্কিলে থাকবে, যেভাবে হোক ট্রেনিং দিয়ে তাকে করায় দিতে হবে, এগুলো আসলে সম্ভব না। সব জিনিসের বেসিক কিছু হিসাব তো আছে না, একটা জিনিস কতক্ষণ গ্রো করবে, গ্রোথের পর তো তার ডিক্লাইন আসতেই হবে। এরকম কিছু বিষয় থেকে যে সব মানুষ সেলসের স্কিল সম্পন্ন হবে, এটা অসম্ভব গল্প। যতই ট্রেনিং দেওয়া হোক, যাই হোক, ওটা আসলে রিসোর্সেরই অপচয় হবে। আচ্ছা, সো আমি যদি তোমার এই পুরো জার্নিটাকে একটা গল্প হিসেবে দেখি এবং তোমাকে যদি সেই গল্পের একটা ক্যারেক্টার হিসেবে দেখি, এই ক্যারেক্টারটা যদি এখন ফ্ল্যাশব্যাকে যায়, সেই ফ্ল্যাশব্যাকে গেলে আসলে সে যদি তার স্ক্রিপ্টে তার ক্যারেক্টারের কোন কোন পার্টটা সে পারলে এখন এডিট করতো? না, খুব একটা না। মানে আমার কিন্তু জীবনে ব্যর্থতা থাকুক আর দুঃখই থাকুক, এরকম কোনো বিষয় নেই যে ওই ভুলটা যদি আমি না করতাম, এরকম কোনো কিছু না। আমি বললাম তো, আমি কিন্তু যে লোভের জন্য ডেস্টিনিতে গেছি এমন না। যখন আমি দেখলাম যে পড়াশোনা মানে অতিরিক্ত পেইনফুল লাগতেছে, আর এটার কিছু ক্ষেত্রে দরকারও আছে, মানে যেটা হচ্ছেই না এটা জোর করে হয়তো হবে, এগুলো থেকে কিন্তু অনেক নার্ভাস ব্রেকডাউন, ক্রনিক ডিপ্রেশন, অনেক রকম প্রবলেম হতে পারে। ওই ধরনের কোনো বিষয় নাই যে এটা না করলে খুব ভালো হতো, এরকম কোনো ধরনের ফিলিংস নেই। হ্যাঁ, মানে তোমার তো আমি দেখতাম মানে সব ঠিক করছে এরকম বলার কোনো সুযোগই নাই, কিন্তু যে এটা না করলে ভালো তোমার হতো নাটক এরকম কোনো সিনেমা নিয়েও তো তোমার হয়, তুমি দেখতাম শুধু ডকুমেন্টারি দেখো। হ্যাঁ, তো ডকুমেন্টারি, যে তুমি আইএলটিএস যে কথাটা বলতেছিলা, মানে তখন আমার ইংলিশের প্রতি একটা ভালো ফ্যাসিনেশন ছিল। হ্যাঁ, এটা আমাদের কলোনিয়াল মেন্টালিটির কারণে হোক আর যে কারণে হোক, ওরকম না, মানে ভাষা আসলে শেখা উচিত। আমি তো এখনো বিশ্বাস করি যে বাচ্চাদের মানে ইভেন থার্ড ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, আর ওইটাই টার্গেট করা উচিত, কারণ ইংরেজি তো অটো শেখা হয়ে যায়। আমি তো ডিটাচমেন্ট টু ডিপারচার দিক থেকে দেখলাম যে আসলে বাংলা এত দুর্বল একটা ভাষা, এবং বাংলার পলিটিক্যালি বাংলার অবস্থান এত নিচে। আচ্ছা, তো শুধু বাংলা দিয়ে আসলে আমরা যারা লেখালেখি করি বা ক্রিয়েটিভ যে কোনো কিছু করি, আচ্ছা, শুধু বাংলা দিয়ে সম্ভব না। আমাদের ইংলিশটা তো আসলে আরো অনেক ভালোভাবে শেখা উচিত, পারলে ফ্রেঞ্চ, স্প্যানিশ, এগুলো। আমি তো মনে করি ফ্রেঞ্চ হোক, অ্যারাবিক হোক, মানে ওই যে ইউএন এর যে 6টা ভাষা, হ্যাঁ, ওগুলো যে কোনো একটা অবশ্যই আর কি ওইটাই শেখা উচিত। কারণ ইংরেজিও আমি যেটা মনে করি এখন যে যুগ আসছে মোবাইল টোবাইলের কারণে, বাচ্চারা অটোই আর কি অনেক কিছু শিখে যাবে। হয়তো স্পোকেনটা নিয়ে অনেকের দুর্বলতা থাকতে পারে, স্পোকেনের এত প্রয়োজন নেই, প্রয়োজন পড়লে স্পোকেন হয়ে যায়। খুব অকেজো ধরনের ভাষা, এটা আমার কাছে অতটা মনে হয় না। মাতৃভাষার অবশ্যই কিছু ইম্পর্টেন্স আছে, মানে যে কোনো জিনিসের গভীরে ঢোকার জন্য মাতৃভাষার প্রয়োজন আছে। হ্যাঁ, কিন্তু মানে ভাষা শিখতে হবে আর কি। হ্যাঁ, মানে ডকুমেন্টারিও দেখতাম ওই কারণে, মানে আমি বলি ডকুমেন্টারির ওই টপিকের নলেজের চেয়েও ইংলিশটাই, হ্যাঁ, আর ডকুমেন্টারি ইংলিশ কিন্তু সুন্দর হয়। তুমি বিশেষ করে এন্ট্রি লেভেলে যদি সিনেমা দেখতে যাও, দেখবো যে বুঝতেই পারতেছো না সাবটাইটেল ছাড়া। ডকুমেন্টারিতে ওই প্রবলেমগুলো ছিল না, এই কারণে ডকুমেন্টারি দেখতাম। তুমি একটা মানুষ যার ক্রিকেট, ফুটবল, সিনেমা, গান কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নাই। না, আমি কিন্তু ক্লাস 9 পর্যন্ত, হ্যাঁ, মানে ক্রিকেট খেলাটা আমার ব্যাপক নেশা ছিল। এমনকি মানে ক্রিকেট বল যেটা ট্যাপ টেনিস বা টেনিস, এগুলা না, ক্রিকেট বলেই 2nd ডিভিশন পর্যন্ত আমার খেলা হয়েছে। হ্যাঁ, এলাকায় তখন মানুষজন আমাকে শোয়েব আক্তার বলে ডাকতো আর কি। মানে আমাদের ওই সময়টা একটা ট্রেডিশন ছিল যে ফিটনেস যাই হোক ফাস্ট বলার হতে হবে আর কি। হ্যাঁ, তো খেলাধুলা আমার কিন্তু ব্যাপক আগ্রহ ছিল, এবং এইটাও কি কারণে
মানে মিসিং হয়ে গেল, এইটারও কোনো ধরনের ইয়া নাই, কিন্তু অনেকটা ওই যে ডেস্টিনি, যখন আমার মেইন ইনকামের সময় আমি বাদ দিয়ে দিলাম ওরকম আর কি। ক্লাস 9-এর পরে যখন ওই পড়াশোনার ইয়াটা আসলো এবং আমি পড়াশোনাটা ওই সময় মেইনলি এনজয় করা শুরু করি, সেই কারণেই বুয়েট পর্যন্ত আসাও আর কি। তখন খেলাধুলা যে বাদ দিছি একেবারেই বাদ, এখন আমি বরং সাঁতার টাতার কাটি। হ্যাঁ, কিন্তু সাঁতারেও ভর্তি হয়েছিল কোথায় যেন? না, সাঁতারে ভর্তি হই নাই কোথাও। সাঁতারেরও একটা মজার ইয়া ছিল, আমি মেরিন একাডেমিতেও সিলেক্টেড ছিলাম এবং মানে মেরিন একাডেমির মনে হয় ফাইনাল পরীক্ষার জন্য চিটাগাঙে যেতে হবে 4 দিনের জন্য। এটা ছিল 1 তারিখ, মানে 25 তারিখ ওই ঠান্ডার মধ্যে দিনাজপুরে একদম, তখন তো তাপমাত্রা অনেক নামতো 3-4, এখন এই বছর তো দেখলাম 10-এর নিচে নামেই নেই। ওরকম ঠান্ডার মধ্যে সাঁতার শেখা শুরু করছে এবং সাঁতারটা আমার এখনো ভালো লাগে, সাঁতার কাটি। তো তুমি মেরিনে টিকলা, তুমি এয়ারফোর্সে টিকলা, তুমি তাহলে আর্মিতে কেন চেষ্টা করলো না? আর্মি আর নেভি কেন বাদ দিলা? মানে পাইলটের প্রতি তো বা উড়ার প্রতি তো মানুষের একটা আকর্ষণ অন্য ধরনের আর কি, এই কারণে, অন্য কিছু না। আচ্ছা, এরপরে মানে যুদ্ধ বিগ্রহ হ্যাঁ বা পাওয়ার এক্সারসাইজ এগুলোর প্রতি আমার অত ইয়া কখনো ছিল না আর কি, এখনো নাই বা এটা কখনোই ছিল না আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে ড্রাইভিং। তুমি তো আমরা যখন ইয়েতে পড়ি, কি বলে বইতে পড়ি, তখনই তুমি বাইক কিনছিলা। এবং আমি বাইক কিনে তারপর চালানো শিখছি। যদি আমরা বর্ডার এলাকার মানুষ, বাবা খালু অনেকেরই মোটরসাইকেল ছিল, চাইলেই শেখা যেত, বাট আমার কখনো তখন ওটা করাই হয়নি, কিনে তারপর শিখছি ঢাকায়। হ্যাঁ, সো তুমি বাইক নিয়ে যে আমার সাথে তুমি ইয়েতে কি বলে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার প্ল্যান করছিলে বাইক চালায়, তো তুমি নিজে কি এরকম বড় কোনো বাইক ট্যুর দিছো? বা মানে ঢাকা থেকে দিনাজপুর আমি বহুবার গেছি, আর দিনাজপুর থেকে তেঁতুলিয়া ওরকম 150-200 কিলোমিটার, এগুলো তো রেগুলার এখনো যাই, এই বয়সেও যাই রেগুলার। হ্যাঁ, ওকে। তো এই হাইওয়েতে এত লম্বা সময় ধরে যখন ড্রাইভিং করো, তো এটার জন্য তো একটা খুবই ফোকাসের বিষয় থাকে বা খুব এর ব্যাপার আছে, কেয়ারফুলেরও ব্যাপার আছে। তোমার মতো একজন অস্থির চিত্ত মানুষ এত লম্বা ড্রাইভ কি? না, আমার কিন্তু বাইকের মজার ঘটনা হলো, আমি বাইকে কখনোই অ্যাক্সিডেন্টই মানে হয়ই নাই আর কি, যে পড়ে গেছি এই হয়েছে সেই হয়েছে, কিছুই হয় নাই আর কি আল্লাহর মতে। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আর হাইওয়েতে বাইক চালানো আমার কাছে তুলনামূলক অনেক ইজি মনে হয় আর কি, যথেষ্ট চওড়া রাস্তা, জাস্ট 2টা গাড়ি ক্রস করতেছে, ওই সময় ওর সাইডে না থাকলেই হলো। এছাড়া আমি কখনো দেখি নাই যে হ্যাঁ পড়ে যাবো, এরকম কোনো বিষয় পাইনি। তবে হাইওয়েতে অবশ্যই অনেক কেয়ারফুল থাকা উচিত, মানে আমরা যেভাবে কোনো ধরনের সেফটি ছাড়া শুধু হেলমেট দিয়ে চালাই, ওটা করা উচিত না। ওকে, সো আবার ইনভেস্টমেন্টের প্রশ্ন আসি, যে তুমি তো মাঝখানে তুমি বিভিন্ন মানুষকে ইনভেস্টমেন্ট কনসালটেন্ট হিসেবে তুমি করছো, এটা এখনো কিছুটা করি আর কি। সো তোমার এই যে কনসালটেন্সি তুমি যখন দাও, তোমার এইটার পেছনে আসলে কি কাজ করে? মানে তোমার এক্সপেরিয়েন্স নাকি হচ্ছে তোমার ইনটিউশন? মানে কি এক্সপেরিয়েন্স, বাট কিসের বেসিসে তাদের কি দাও? এক্সপেরিয়েন্স মেইন। বাট এখন আমি যেটা ফিল করি যে আমি যেভাবে আসলে কনসালটেন্সিটা দিই, এটা দেওয়া উচিত না। আমি দিচ্ছি আমার মতো করে, আমার আসলে বুঝতে হবে যে তার জন্য পারফেক্ট কোনটা। যেমন আমি চাকরি ছেড়ে দিয়েছি, সে তো চাকরি ছাড়বে না বা ছাড়া উচিত না সবার জন্য, তাই না? তাহলে ওই টেইলরিং কনসালটেন্সি দেওয়া উচিত, যেটা হয়তো এখনো করা হয়নি। এই কারণে আমার কনসালটেন্সি অন্তত খুব একটা সাকসেসফুল হয়নি। আচ্ছা, সো তোমার যে আমি যে এত প্রতারক বলি, তুমি এটা নিয়ে মাইন্ড করো না? না না, প্রতারক তো আগে বলতা না, আগে বলতা পাপি। মানে এটা আমারও একদম মনে ছিল না, আজকে যখন তুমি 2টা টার্মে বললা তখন আমার মনে পড়লো। ভালো থাকতে বলতো, ভাই পাপি আছো, আর কত পাপ করবে। হ্যাঁ, তো তোমার এই যে পাপি প্রতারক, যেমন আমাদের দীপকে আমি যখন বলতাম অবৈধ, হ্যাঁ ওকে তো রেগে যেত আর কি, আমার সাথে 6 মাস কথা বলে নাই, খুবই রেগে যেত। বা তাজুলকে যখন অস্বাভাবিক বলতাম, ওর তো পরে আসল নামে লোকজন ভুলে গেছিল, রাফি ভাইয়ের নাম হয়ে গেল লুলু। তো লুলু বা অস্বাভাবিকের তুলনায় প্রতারক তো একটা সিরিয়াস ধরনের অ্যালিগেশনের মতো শোনা। হ্যাঁ হ্যাঁ, বা একমাত্র মনে হয় রাফি ভাইয়ের আমি মনে হয় সবচেয়ে কম রিয়েক্ট করি, বা মানে এটা নিয়ে আমার কোনো ইয়া নেই। হ্যাঁ, ক্যামেরার সামনে কেন তুমি এটা একদম পেপারিং করে বা মাইকিং করে বলতে, আর এটা নিয়ে কোনো আপত্তি নেই। আচ্ছা, ওকে, তাইলে আমার যেটা এই যে তুমি বারবার যে তোমার এই যে জীবনের তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এক জায়গা থেকে তুমি যে স্থির না, আবার তোমার অন্ন বস্ত্রের কোনো সংকটও নাই, তো তাহলে তোমার জীবনটাকে আমরা আসলে কোন জায়গা থেকে দেখতে পারি? তোমার জীবন কি তাহলে একজন যাযাবরের জীবন, বোহেমিয়ানের জীবন, নাকি হচ্ছে তুমি বলা যেতে পারে যে আগের দিনের সম্রাটের হচ্ছে খামখেয়ালি প্রকৃতির একজন যুবরাজ যেরকম থাকে ওই ধরনের? মানে তোমার জীবনটাকে না, মানে প্রথমটাই আর কি এখন পর্যন্ত বলা যায় যে যাযাবর, বোহেমিয়ান, লক্ষ্যহীন, বাট এটা আসলে হওয়া উচিত না। হ্যাঁ, খেয়ালি সম্রাট হলেও সম্রাটই হওয়া উচিত, যে না এই 6 মাস আমি সময় দেবো, এই 6 মাসে এটা আমি করে ছাড়বো।
এবং আমি বিশ্বাস করি যে না ওই ক্যাপাবিলিটি তো আছে। হ্যাঁ মানে তুমি তো আসলে অধিকাংশ মানুষের চেয়ে অনেক ব্রিলিয়ান্ট। তুমি এত এত জায়গায় তুমি খুবই কম্পিটিটিভ সব জায়গায়, তুমি বুয়েটে চান্স পাইছো, তুমি আইবিএতে চান্স পাইছো, তারপরে হচ্ছে তুমি এয়ারফোর্সে চান্স পাইছো, মিলিটারি একাডেমিতে চান্স পাইছো। সো এগুলো তো সবগুলোই বাংলাদেশের মানদণ্ডে খুবই কম্পিটিটিভ এক্সাম দিয়েই করতেছে, ফলে তোমার ক্যাপাবিলিটি। এবং মানে মজার ব্যাপার হলো যেমন আমি এয়ারফোর্সেই মানে সাইকোলজি বা একাডেমিক পার্টগুলো বাদ দিই, ফিজিক্যাল টেস্টে মানে 50-এর মধ্যে 47 পেয়েছি, জাস্ট একটা মনে হয় আমি পার্টিসিপেটই করিনি। তো আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় কোচিং করছি আর কি, তো আমি বললাম যে না কোথাও কোচিং করি না, এবং আসলেও করি নাই, কিন্তু জাস্ট বুয়েটের জিমে হয়তো 2-4 দিন গিয়েছি এরকম আর কি ব্যাপারটা। নেভিতে এক ফ্রেন্ড পরীক্ষা দিয়েছিল, ও কিন্তু আমার সাথে হলে থাকতো মাঝে মধ্যে, রাজু নাম, এখন ফিনল্যান্ডে আছে। হ্যাঁ, তো ও কিছু বলছিল যে এই টাইপের জিনিস আসে, এই আর কি। তো তুমি করলা না কেন, মানে তুমি বিদেশ কেন গেলা না? বিদেশ যাওয়ার প্রতি আমার আসলে মানে তেমন কোনো ধরনের ফ্যাসিনেশন নাই, মানে হ্যাঁ যে মানে ফুলফিল লাইফ লিড করতে হলে নিজের জায়গাতেই করতে হবে। বিদেশে যদি ধরো আরো আগেই পড়াশোনার জন্য যেতাম বা একটা মাস্টার্স হয়তো আমি করতে পারি, কিন্তু এমন না যে সেটেল হবো, সিটিজেনশিপ নেবো, এই ধরনের কোনো আগ্রহ নেই। আচ্ছা, এই যে তুমি দুবাই যাইতে চাচ্ছ সামনে, এখান থেকে কি স্বর্ণ চূড়াচূড়ান করবা নাকি? না না, মানে আমি এখন পর্যন্ত অনলি ইন্ডিয়া গেছি, এরপরে গেছি সৌদি আরব। হ্যাঁ, এই দেশগুলোয় কি ওই মানে ভিসার তেমন রেস্ট্রিকশন নেই, যেমন সৌদি আরব বেসিক্যালি ওমরার জন্য যাব বললেই ভিসা দিয়ে দেয়। দুবাইয়ে যেটা মাঝে ছিল বা এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য বন্ধ, বাট আশা করতেছে খুব দ্রুত ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে যে জাস্ট 3025 দিরহাম, হ্যাঁ মানে বাংলাদেশি টাকায় 1 লাখের মতো, এইটা সিকিউরিটি ডিপোজিট দিলে ওরা 5 বছরের জন্য ভিসা দিয়ে দেয়, যে 5 বছরে মাল্টিপল টাইম যাওয়া যাবে, আবার 5 বছর পরে ওই সিকিউরিটি ডিপোজিটটা ফেরতও দিবে। এই কারণেই আর কি এই ধরনের একটা বড় ভিসা নিয়ে এরপর আফ্রিকার দিকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। এইসব এক্সপ্লোর করে তুমি তো শুধুমাত্র নিজে কনজিউম করবা, তোমার কোনো ব্লগ লেখালেখি কিছুই তো মনে করার কোনো ইচ্ছা নাই। সো তাহলে এখন পর্যন্ত আর কি নাই, বাট করতে পারলে ভালো হয় আর কি। ওই যে বললাম যে ওটার জন্য তো একটা আসলে সময় দিতে হবে, অ্যাক্টিভ হইতে হবে। হ্যাঁ, ওই যে বললো না যে স্কোয়ারের মিটিং করতেছে। তুমি একজন আদ্যপান্ত কি বলে ভোগী মানুষ, মানে শুধুমাত্র নিজের ভোগ বিলাসটাকে। না, আমি কিন্তু মানে ভোগের চেয়ে দান টান এগুলাতেই বেশি বিশ্বাস করি এবং এটা সবসময়ই করি। ওকে, না আমি বলতেছি যে তুমি এই যে এসব জায়গায় ঘুরবা, এসব জায়গায় এক্সপিরিয়েন্স, তুমি যেটা বললা যে তুমি সৌদি আরবে গিয়ে তুমি ট্রাক ড্রাইভারের পাশে বসে বসে করছো, এই ধরনের গল্পগুলা মানে লেখার কোনো প্রয়োজনীয়তা তুমি বোধ করো বা ভিডিও করার প্রয়োজন বোধ করো নাকি? লেখার প্রয়োজনীয়তা বোধ করি, কিন্তু অলসতা করে করা হয় না। মানে ইভেন মানুষ জানুক না জানুক, কথার কথা আমি যদি এটা রেকর্ড করি, এটা তো পরে আমারই তো পড়তে ভালো লাগবে, বা মানে মেমোরিতে যতই থাক, মেমোরিতে তো সব থাকবে না, লিখতে গেলে মেমোরি কিন্তু আরও কি জাগ্রত হয়ে ওঠে, ওই সেন্সে করার ইচ্ছা আছে। এবং আমি একদম মানে লাস্ট বান্দরবনে যখন গেলাম তখন মনে হলো যে লেখালেখি যদি করতে ইচ্ছা না করে, এখন তো ইভেন ভয়েস মেসেজ রেকর্ড করা যায়, এটা রেকর্ড করে রাখবো, এটাই পরে শুনবো, মানুষের জন্য না। তোমার তো আল্লাহ কোনো কিছুর অভাব রাখে নাই, তুমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখলেই তো পারো যে লিখতে পারে, তো সেটা কেন করো না? একটা অ্যাসিস্ট্যান্ট পালতে তোমার বছরে তো 3 লাখ টাকা খরচ। এটা আমি বেসিক্যালি আমার স্টক মার্কেটে হ্যাঁ মানে বিভিন্ন ডাটা ইনপুট দেয় এই ধরনের কিছু চেষ্টা করছি, আসলে ওইভাবে সফল হয় নাই। হ্যাঁ, কেন? মানে একজন লিখতে পারে এরকম একটা অ্যাসিস্ট্যান্ট ওর কাছে মাসে 20,000 টাকা বেতন দিলে তো তোমার সবকিছু 20,000 বেতন দিলে হয়তো থাকবে, ওটা আসলে করাও হয় না এখন পর্যন্ত। কার্পণ্যর কারণেই কি মানে তোমার এই অতিরিক্ত এটা কার্পণ্য হচ্ছে ওই যে কিছুটা অলসতা, আর চলতেছেই তো চলুক না। হ্যাঁ, বাট এটা করা উচিত আর কি। কেন করো না? মানে আমার তো টাকা পয়সা নাই, তাও তো মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্ট রাখি, কিছুদিনের জন্য রাখি, আবার করি। না আমিও মাঝে মধ্যে রাখি, বাট এটা আসলে বেনিফিট আর একটু বাড়ানো উচিত, যাতে তার আর কি কন্টিনিউ করার আগ্রহ থাকে, বা তাকে ওই ইমপ্রেশনটা দেয়া যে না তুমি এটা চাইলে কন্টিনিউ করতে পারবে, তোমার ভাবনাগুলো আর্কাইভ করে রাখো। এটা করা উচিত। সেটা করো না কেন? এত অর্থ সম্পদ দিয়ে তুমি কি করবা আজ? হ্যাঁ, না অর্থ সম্পদ যে অঢেল এমনটা না, বাট এই অর্থ সম্পদে করা সম্ভব এবং করা উচিত, এতে কোনো ডাউট নেই। আর এটা নিজের জন্য হলেও করা উচিত, মানুষ জানুক না জানুক, হোক না হোক সেটা পরে কথা। তো সেটা তো আমি একদম ছোটবেলায় বলতে স্কুল লাইফটাই আর কি, মোটা স্কুল না ভার্সিটির শুরুর দিকে আর কি ডায়েরি লিখতাম যে কোথাও একটা ট্যুরে গেলাম 2-4 পাতা। হ্যাঁ, এখন নিজে 2 পাতা লিখবো, এটা আসলে হবে না। পাপার প্রতারণার যে অন্ধকার জগতে তুমি প্রবেশ করছো, এখন আর সেই লেখালেখি তোমার হবে না। হ্যাঁ হ্যাঁ, তো একটা রাইটার রাখো না কেন? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলছো, দেখি এটা স্ট্রংলি কনসিডার করি। ওকে, সো তোমার সাথে আমার সামনে যে একটা ট্যুর দেওয়ার প্ল্যান আছে। হ্যাঁ, বিশেষ করে দেশের বাইরে আসলে একটা লম্বা ট্যুর, আর দেশেও। হ্যাঁ,
আমরা ভোলা যাইতে পারি। হ্যাঁ হ্যাঁ ভোলা দেখি যদি রোজার মধ্যে মাহবুব ভাই যায়, আচ্ছা মাহবুব ভাইয়ের সাথে আমরা ভোলা গেলাম, ভোলা গিয়ে 2-3 দিন থাকা দ্বীপ টিপ ঘুরে মানে দ্বীপগুলো একটু ঘোরার ইচ্ছা, কারণ পাহাড়ের দিকে হোক, সমুদ্রের দিকে হোক, সমতলের দিকে হোক, মোটামুটি তো সব দিকে হয়েছে, যেগুলো হয় না হয়ে যাবে, দ্বীপটা একটু স্পেশাল। আমরা ভোলা যাইতে পারি। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে আজম, তোমার প্রতারণার জীবন চলতে থাকুক। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে ছোটবেলায় দেখেছিলাম, সেই স্বপ্ন আমি দেখতে করি। সেটা একদিন বাস্তবায়ন পেপারে হোক বা এর চেয়ে বড় কিছু হোক, একদিন পেপারে না, মানে একদিন ধরো ওইভাবে আসছে যে ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস কালপ্রিট, ফ্রড, একটা বিরাট ফ্রড হিসেবে তুমি আসছো, তখন আমি তোমাকে নিয়ে একটা বই লিখতে পারবো, দ্য কিউরিয়াস কেস অফ ফ্রড আজম। ওকে, হ্যাঁ আশা করি তোমাকে পুরোপুরি হতাশ করতে হবে না। হ্যাঁ মানে এখনো পর্যন্ত না না, আমি নিজের ব্যাপারে কিন্তু এখনো আশাবাদী, এখনো পর্যন্ত লক্ষণ সুবিধা দেখতেছি না, হ্যাঁ কিন্তু দেখা যাক 40-এর পরে হয়তো তুমি একটা বড় জাম দিতে পারছো। সো আমি ওই বইটা লেখার অপেক্ষায় থাকলাম, তুমি চাকো আমি আলাপ শেষ করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাবুর সাথে যেটা হয় যে আমি হচ্ছে খুবই ক্যাজুয়াল এবং খুবই ইনফর্মাল আলাপ করি। নর্মালি ক্যামেরার সামনে লোকজন অনেক পশ এবং পরিশীলিত থাকার চেষ্টা করে, বাট ওই জিনিসটা আমার মধ্যে নাই, যে একটা মাপলান নিয়ে বসে আছি। তো যেটা হয়েছে আজমের সাথে আসলে সেই ছোটবেলার বন্ধুত্ব, মানে সেই ভার্সিটি লাইফ যখন 19 বছর বয়স তখন থেকে আছি, ফলে ওর সাথে যে টোনে সবসময় কথা বলি, আমার মনে হচ্ছে যে এই টোনে কথা বলা, ওই অ্যাপ্রোচে কথা বললেই হয়তো আলাপটা অনেক প্রাণবন্ত হবে, ওইখান থেকে ইনসাইট পাওয়া যাবে। তো হ্যাঁ মানে মানুষ আমার খুব পছন্দের টপিক, এবং আমি নানা ধরনের মানুষের সাথে মিশি। খুনি এবং রেপিস্টের বাইরে মানুষের কোনো রকম কোনো স্খলনের প্রতি আমার কোনো রকম কোনো নাই, মানে কি বলে সমস্যা নাই। মানে মানুষ বিচ্যুত হবে, আবার ঘুরে দাঁড়াবে, ফাইট ব্যাক আছে বলেই, মানে ডাউনফল আছে বলেই ফাইট ব্যাক এত সুন্দর। ফলে কেউ আমার কাছে সুপার মানব না, আবার কেউ একদম নিকৃষ্টও না। জাস্ট ওই দুটো ব্যাপারে মনে হয় যে এই দুইটার সাথে সরাসরি মানুষের জীবন মরণের বিষয় জড়িত থাকে। সো হাওয়ার যত মানুষের সাথে যত মেশা যাবে, তত বেশি নতুন নতুন গল্প পাওয়া যাবে, মানুষের থেকে নতুন নতুন রিসোর্স পাওয়া যাবে। সো আজম একজন ফ্যান্টাস্টিক ক্যারেক্টার। হ্যাঁ, সে আমাকে ইন্ডিয়া যাওয়ার সময় অনেক প্রতিশ্রুতিতে কম টাকা দিচ্ছে, বাট স্টিল দিছে। তো সো এটা কোনো ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে ওকে আমার ভালো লাগে, ওর সাথে সময় কাটালেন, অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র নিয়ে আমাদের আলাপ হয়, যেটা অন্য মানুষের সাথে পাওয়া যায় না। তো আমার মনে হয় যে আজকের যে আলাপটা, যে ফাটকা ব্যবসা নিয়ে যে কথাবার্তাগুলো, সেখান থেকে যে এক্সপিরিয়েন্স এবং এটার ফাঁকে ইনভেস্টমেন্ট এবং জীবন দর্শনের যে আলাপগুলো, সেটার একটা আমার মনে হয় যে একটা খুবই আর্কাইভিং ভ্যালু আছে, এবং এটা ইটসেলফ একটা ভালো কন্টেন্ট হওয়ার চান্স আছে। সো এরকম আরও বিভিন্ন ক্যারেক্টার সামনে আসবে, কারণ ক্যারেক্টার খুঁজতে খুঁজতেই আসলে জীবনে আমি নিজেই ক্যারেক্টারলেস হয়ে গেছি। সো আজকের মতো আলাপ এখানেই শেষ, ভবিষ্যতে আবার অন্য কোনো টপিকে কথা হবে। সবাই ভালো থাকেন।